বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য আর দন্তন্য দুটো বিষয় থাকে, তাই না? যে মূর্ধন্য, এই ধ্বনিটা, মূর্ধন্য ধ্বনি যেটাকে বলি আমরা, এটার ব্যবহার বাংলা ভাষাতে নাই। হ্যাঁ, দেশি, তদ্ভব এবং বিদেশি শব্দের বানানে মূর্ধন্য লেখার প্রয়োজন হয় না। তাহলে তো এই মূর্ধন্যটা দরকার ছিল না। কিন্তু তৎসম শব্দ যেটা হয় বা সংস্কৃতি শব্দ, সেইখানে কিন্তু এই মূর্ধন্য ণ আছে বা দন্তন্য ণ, এই দুইটার ব্যবহার আছে। এবং সেটা কিন্তু বাংলায় অবিকৃত ভাবেই রক্ষিত হয়েছে। এই যে অবিকৃত ভাবে রক্ষিত হয়েছে মানে কি, হুবহু ওইভাবেই এটা আসছে। হুম। তাহলে নত্যবিধান কাকে বলে যদি আমরা বলি, সংজ্ঞাটা কিভাবে আসছে, যে তৎসম শব্দের বানানে নয়ের সঠিক ব্যবহারের নিয়মই হচ্ছে নত্যবিধান। অর্থাৎ এই যে মূর্ধন্য ণ যেটাকে বলি, এই মূর্ধন্য ণটা কিভাবে ব্যবহার করা হবে, এর বেশ কিছু বিধিবিধান, নীতিমালা, নীতি আছে, নীতিমালা আছে। এই ব্যবহারের যে নিয়ম কানুন, সেইটাই হচ্ছে বিধান। বিধান মানে তো নিয়ম কানুন। এবং ন নিয়ে যেহেতু আমাদের কাজ, সেই জন্য এটা নাম দিয়েছে নত্য বিধান। তাহলে এটা কোন শব্দে হয়? এটা হচ্ছে শুধুমাত্র তৎসম শব্দে হবে, অন্য জায়গায় কিন্তু এটা নাই। তৎসম বা সাংস্কৃতিক শব্দ এটা হয়। আর আমাদের বাংলা শব্দ, কি বলে, তদ্ভব শব্দ বা বিদেশি শব্দ, এগুলোর ক্ষেত্রে এটা নাই। এখন এই নত্যবিধান ব্যবহারের বেশ কিছু নিয়ম আছে। আচ্ছা, আমরা যখন পড়তেছি, এখন যে বলতেছি, এগুলা কিন্তু আপনাকে ভালো করে শুনতে হবে, কারণ একটু পরে কিন্তু এখান থেকে আমি প্রশ্ন জিজ্ঞেস করব। ঠিক আছে? সেই জন্য মানে আহ, কি করতে হবে, প্রয়োজনে আপনি মানে খাতা কলম নিয়ে বসতে হবে সবার। ঠিক আছে, খাতা কলম নিয়ে বসতে হবে। এখান থেকে যে মানে একটা আলোচনা যখন হয়, আলোচনার কিছু জিস্ট পয়েন্ট থাকে, মূল পয়েন্ট থাকে, আপনি সেগুলোর সাথে সাথে নোট করে নোট নিয়ে নিতে পারেন, নোট করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখবো হচ্ছে ব্যবহারটা। ব্যবহারের প্রথম যে নিয়ম আছে, এটাকে বলছে কি, নত্যবিধানের ব্যবহারের নিয়মটা কি? প্রথম নিয়মটা যে ট বর্গীয় ধ্বনি, যে বর্গীয় ধ্বনি যেগুলো আছে, কচটত প। হ্যাঁ, কচটত প, এর মানে ট একটা বর্গ, তাই না? এই ট বর্গে কি আছে? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এইখানে আগে তৎসম শব্দে সবসময় মূর্ধন্য বসে। কোন শব্দে বসে? তৎসম শব্দে বসে। এই প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রশ্ন আকারে আসতে পারে, এমসিকিউ যাকে বলি আমরা। ঠিক এই নিয়মে এই যে ঘন্টা বা লণ্ঠন বা কাণ্ড, বন্টন, লুণ্ঠন, খণ্ড, এগুলা এই নিয়মের মধ্যে পড়ছে। হ্যাঁ, এই যে যেমন ট আছে, এই যে ট। হ্যাঁ, তা ট, ট, ট থাকলে কি হবে? এই যে এই ন হবে, মূর্ধন্য ন হবে, তাই না? আর এই যে লণ্ঠন, ঠ আছে, এই যে ঠ, ঠ থাকলে ওইটা হবে। তারপরে যে কান, নয় ড, এই ড থাকলে এই ন হবে। তারপর ট, এটা ট। হ্যাঁ, ঠিক এই নিয়ম অনুসারে কিন্তু এইগুলা এই যে ব্যবহৃত হচ্ছে। তাহলে আমাদের কি জানতে হবে এখান থেকে, যে ট বর্গীয় ধ্বনি যদি থাকে, তারপরে সবসময় মূর্ধন্য না হয়, এটা হচ্ছে নিয়ম। আর ট বর্গীয় ধ্বনি কোনগুলা? ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। এইটা হচ্ছে ট বর্গীয় ধ্বনি। পরের যে নিয়মটা আছে, রিরস বলে এটাকে, রিরস। হ্যাঁ, রিরস। রিরস এর পরে সবসময় মূর্ধন্য হয়। রিকার, রি, রি মানে কি? রিকার। যেমন এই যে রির, এই যে রিকার, এটা রির পরেই না হবে। ত্রি, এরকম রি, এটা হচ্ছে এই রিকার। ঠিক আছে, এটার পরেই না হবে। তারপরে বর্ণ, এই ব, এখানে র আছে কিন্তু একটা। এটা আমরা কি উচ্চারণ হয়? বর র, এখানে র আছে, বর্ণ। এই র আছে এখানে, র কারণে এই না হয়েছে এটা। ঠিক একইভাবে এইটাও, কারণ এখানে তো সরাসরি র আছে। মরণ, সরাসরি র আছে। এই যে রি র স, রি র সর পরে সবসময় মূর্ধন্য হয়। ব্যাকরণ, কোন নিয়মে হয়েছে এটা? এরকমও প্রশ্ন আছে যে ব্যাকরণ যে হলো, কোন নিয়মে হইলো? তাই রি র স এর পরে যে মূর্ধন্য হয় সেই নিয়ম হয়েছে। ভীষণ, এই যে এই স আছে, এই জন্য হয়েছে। ভাষণ বা উষ্ণ, এইসব এই রি র স এর পরে মূর্ধন্য হয়, এটা নিয়ম। তাহলে আমরা দুটো নিয়ম জেনে ফেললাম, এবং নিয়মগুলো অনেক আমরা পুরানো নিয়ম, এটা হয়তো আবার একটু ঝালাই করে নিচ্ছি আমরা। এরপরে আছে রির স এর পরে যদি স্বরধ্বনি থাকে। স্বরধ্বনি মানে কি? জ, র, জ, অন্ত্যেষ্টিয় জ, অন্ত্যেষ্টিয় অ বলে এটাকে, না? ব, হ এবং ক বর্গীয় বর্ণ, প বর্গীয় বর্ণ, এই কয়টা। হ্যাঁ, রির স এর পরে যদি স্বরবর্ণ থাকে, তারপরে ক বর্গ থাকে, তারপরে প বর্গ থাকে, এই কয়টা যদি থাকে, তাহলে তার পরবর্তী যে নটা, সেটা মূর্ধন্য হবে সবসময়। যেমন কৃপন, কৃপনে কি যে প আছে, প এর পরে, রি এর পরে যে রি আছে, রি এর পরে যদি প বর্গীয় থাকে, এই যে প আছে, তাহলে কি হবে? ওই যে মূর্ধন্য হবে এটা। যেমন হরিণ, হ্যাঁ, এটা র আছে, র এর পরে সবসময় রি, ই আছে, ইকার। ইকারটা কি স্বরধ্বনি, তাই না? এই যে স্বরধ্বনি, এই জন্য যেটা হয়েছে। আর এটা নর্মাল একটা, র এর পরে তো এটা হবে সবসময়।
তারপরে অর্পণ, এই যে অর্পণ, তারপরে লক্ষণ। হ্যাঁ, এটা ওই নিয়মে হয়েছে। এইভাবে রুক্মিণী, হ্যাঁ, ব্রাহ্মণ, এগুলো সবই হবে কি মূর্ধন্য হবে এখানে, ঠিক আছে। তাহলে তিনটা নিয়ম আমরা জানলাম। পরের নিয়ম কি? পরের নিয়ম হচ্ছে প্রো, পরা, পূর্ব, অপর। এই চারটা শব্দ আর কি, প্রো, পরা, পূর্ব, অপর। এই চারটা শব্দ পরবর্তী যদি অন্য শব্দের সাথে সবসময় মূর্ধন্য হয়, যেমন এগুলো পরীক্ষায় আসে কিন্তু। যেমন পূর্বাহ্ন, হ্যাঁ, পূর্বাহ্ন, দিনের প্রথম বাক্যে এক কথা কি বলে? পূর্বাহ্ন। এটাই যে নটা যে হয়েছে, এটা মূর্ধন্য ন। বা পরাহ্ন, পরাহ্ন বলতে দিনের শেষ ভাগ। এই যে এই নটা যে হয়েছে, এটা মূর্ধন্য ন, ঠিক আছে। আচ্ছা, তারপরে পূর্বাহ্ন বা অপরাহ্ন, এই যত এই যে এই শব্দগুলো আছে, প্র, পরা, পূর্ব, অপ, এই চারটা শব্দের পরে সবসময় মূর্ধন্য ন হবে, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে, কারণ এই শব্দগুলো আসে নিচের কোন বানানটি আহ, আহ, এই কি বলে মূর্ধন্য হবে বা কোন বানানটি সঠিক, সেইখানেও কিন্তু এই টাইপের এমসিকিউতে এই টাইপের কোশ্চেন আসে। পরের যেটি আছে প্রপরিপরানির, এই চারটি উপসর্গের পরে এটা হয়, যেমন প্রণয়, প্র, তারপরে পরি, এটা হবে কন্যা এটা, তারপরে পরিণতি, পরায়ণ, প্র, পরা, পরায় যে পরা, পরা শব্দের পরে এই না হবে সবসময়। হ্যাঁ, আশ্রয় বা অবলম্বন বা নির্ণয়, এই নিয়ম হয়েছে। তাহলে এখানে ছিল 5 নম্বরে ছিল প্র, পরা, পূর্ব, অপর। আর এখানে ছিল প্র, পরি, পরানির, এই চারটা। এই শব্দগুলোর পরে সবসময় মূর্ধন্য হয়ে যায়। তাহলে আমরা 6টা নিয়ম জেনে ফেললাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে নত্যবিধানের নিয়ম। আর কতগুলো শব্দ আছে যেটা সবসময় নত্যবিধান হয়, হ্যাঁ, সেটা সবসময় নত্যবিধান হয়ে হয়ে থাকে আর কি, ঠিক আছে। সেইগুলা কি? সেগুলো আমাদের বইতে একটা যেই আছে, কবিতার মতো করে দেওয়া আছে, তাই না? যে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণমন, এটা দেখবেন আমাদের 9-10-এর যে গ্রামার বইটা আছে, বাংলা গ্রামার, বিভিন্ন বইতে এটা আছে। বেণুবাণী, কঙ্কন, কণিকা, কল্যাণ, শোভিত মণি, স্থান, গুণ, পূর্ণ বাণী, বনি, বেনি, ফণি, অনু, বিপণী, গণিকা। এইটার প্রত্যেকটা শব্দই কিন্তু আমাদের বুঝে বুঝে পড়তে হবে, কারণ এখান থেকেই একটা আসবে যে এখানে লেখা আছে, মনে করেন কি বলবো আমরা, যে কোনো একটা ফণি। আর এটার স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিন স্যার, এত না, বড় পুরো লিখবো না। পাওয়ার পয়েন্টটাই দিয়ে দেবো না আপনাদেরকে, পুরো পাওয়ার পয়েন্টটাই দিয়ে দেবো, ঠিক আছে। আহ, আচ্ছা, এইখানে এখানে প্রশ্ন আছে যে কোনটা স্বভাবতই মানে মূর্ধন্য হয় নিচের চারটার মধ্যে, তাহলে এইখান থেকে একটা উঠাই দিল, যেমন চাণক্য বা বাণিজ্য বা লবণ, যে কোনো একটা উঠাই দিল। এই জন্য এইটা চাণক্য মানে কি? চাণক্য শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ, হ্যাঁ, কূটনৈতিক, কূটনীতিজ্ঞ পণ্ডিত সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, তার নাম ছিল হচ্ছে চাণক্য। আর মানিক মানে কি? মানিক মানে হচ্ছে রত্ন। হুম, মাণিক্যগণ, অর্থাৎ এরা হচ্ছে সব রত্ন। গণ মানে হচ্ছে দেবতা, বা দেবতা শিব বা পার্বতীর অনুচর বিন্দুদেরকে বলা হয়তো গণ। তো এরকম দেখবেন বইতে সবগুলার এটার অর্থ সহ যদি একটু মনে রাখেন, তাহলে আপনার মনে থাকতে হবে, মনে বেশি ভালো থাকবে আর কি। হ্যাঁ, এই প্রত্যেকটারই কিন্তু অর্থ দেওয়া আছে, মানে বইতে এগুলো দেওয়া আছে, আমি এটা ডিটেলস আর বললাম না। নিপুণ বা ভনিতা, পানি, এগুলো প্রত্যেকটারই কিন্তু অর্থ দেওয়া আছে। বীণা মানে কি? বাদ্যযন্ত্র, বেশি বাদ্যযন্ত্র, বাদ্যযন্ত্র। হ্যাঁ, বীণা হচ্ছে বাদ্যযন্ত্র এক ধরনের। আচ্ছা, এই প্রত্যেকটারই অর্থ সহ যদি একটু পারেন তাহলে আপনার মনে থাকবে, আর এটার থেকে অনেক সময় প্রশ্ন আসে। আচ্ছা, পরের যেটা, এটা তো আমরা বললাম। পরের যেটা, সেটা হচ্ছে যে কিছু কিছু জায়গা আছে যে এই নত্যবিধানের নিয়ম খাটে না, অর্থাৎ সেটা এই নীতিকে ফলো করবে না। যেমন সেটা হতে পারে সমাজবদ্ধ শব্দে সাধারণত নত্যবিধানের নিয়ম খাটে না। যেমন এখানে আছে ত্রিনয়ন, মানে তিন, ত্রি মানে কি তিন, তিন নয়নের সমাহার। সর্বনাম বা দুর্নীতি, এগুলো সবই হচ্ছে সমাজবদ্ধ পদ, সমাস, সমাসবদ্ধ পদ। এইখানে এই নিয়ম খাটে নাই, মানে এই নত্যবিধানের নিয়ম খাটে নাই, অর্থাৎ এখানে মূর্ধন্য হয় নাই। ঠিক একই রকমের তবর্গীয় যেগুলো হয়, সেইগুলা কোনো সময় এই ন হবে না, ঠিক আছে। যেমন অন্ত, গ্রন্থ, বৃন্ত, যন্ত্র, এগুলো সবই হচ্ছে তবর্গীয়। হ্যাঁ, তবর্গীয় কোনগুলা সেগুলা তো আমরা জানি, ত, থ, দ, দহ আর মূর্ধন্য না, এইগুলো হচ্ছে তবর্গীয় যেটা আর কি। আর সেইটার পরে সব সময় এই এই ন হবে, অর্থাৎ
দন্তন্য হবে, মূর্ধন্য হবে না কখনো তবর্গীয় বর্গের পরে। আবার বাংলা ক্রিয়াপদে বানানে দন্তন্য মূর্ধন্য হয় না। ক্রিয়া ক্রিয়া বলতে কাজ বোঝায়, যেমন ধরা, মারা, খাওয়া, যে কোনো ক্রিয়া হইলে কোনোদিন ওই যে মানে মূর্ধন্য হবে না, সেটা সবসময় দন্তন্য হবে, অর্থাৎ মাত্রা যেটা আছে সেটা হবে। ঠিক আছে? ক্রিয়ার ক্ষেত্রে, ক্রিয়ার ক্ষেত্রে, তবর্গের ক্ষেত্রে, সমাসবদ্ধের ক্ষেত্রে সবসময় হবে দন্তন্য, মূর্ধন্য হবে না। ক্রিয়াপদ আছে সব জায়গায়, যত ক্রিয়াপদ সব ক্ষেত্রে এই না হবে। বিদেশি শব্দের ক্ষেত্রে কোনোদিন মানে সবসময় কি হবে, দন্তন্য হবে, কোনো সময় মূর্ধন্য হবে না বিদেশি যে কোনো শব্দের ক্ষেত্রে। যেমন কোরআন, জার্মান, যে কোরআন বানানে কোন না, এই না, জার্মান এই না, মানে এটাকে, যেহেতু এটা বিদেশি শব্দ, এগুলা নিশান, ফরমান, রিপন, এগুলো সবই বিদেশি শব্দ। বিদেশি শব্দ হওয়ার কারণে সবসময় এগুলা দন্ত ন হবে। তাহলে আমরা এখান থেকে চারটা জিনিস জানলাম বা পাঁচটা জিনিস জানলাম। একটা হচ্ছে সমাসবদ্ধ শব্দ যদি হয় সেটা একটা ত বর্গের পরে সবসময় আহ আহ, এটা হবে, মানে দন্ত ন হবে। আর ক্রিয়া থাকলে দন্ত ন হবে। আর বিদেশি শব্দ থাকলে বিদেশি শব্দ দন্তন্য হবে। এই কয়টা, দন্তন্য এই কয়টা জায়গায় কখনো মূর্ধন্য হবে হবে না। না। ঠিক আছে? আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। এইগুলো হচ্ছে নত্য বিধান, মানে নত্য বিধানের নিয়ম। এখন আমরা শিখবো মূলত সত্য বিধান। সত্য বিধানটা কি? মানে যে আমরা যেটাকে বলি তালুবস্য, তাই না? মানে মূর্ধন্য ষ, এটা তালুবস্য না, মূর্ধন্য ষ যেটাকে বলি আমরা। বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ষ, এটা বানানটা ত হবে এখানে। হ্যাঁ, মূর্ধন্যস্ব ধ্বনির ব্যবহার নাই বাংলায়। তাই দেশি বিদেশি তদ্ভব শব্দের বানানে মূর্ধন্য ষ লেখার প্রয়োজন হয় না। কেবল তৎসম শব্দের ওই যে আহ, মূর্ধন্য ওই আগের ক্ষেত্রে, নত্যবিধানের ক্ষেত্রে একই কথা কিন্তু প্রযোজ্য, এখানেও একই কথা প্রযোজ্য। অর্থাৎ তৎসম শব্দে ওইখানে যেমন মূর্ধন্য হয়, বা তৎসম শব্দ মূর্ধন্য স, মূর্ধন্য স হয়, এটাই একই কথা। যেসব তৎসম শব্দে মূর্ধন্য ষ রয়েছে তা বাংলায় অবিকৃত রয়েছে। এখানে সত্যবিধানের ক্ষেত্রে একই নিয়ম ছিল, নত্যবিধানের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারবো? তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ এর ব্যবহারের যে নিয়ম, সেইটাই মূলত হচ্ছে সত্যবিধান। ঠিক আছে? ওখানে ছিল, নত্যবিধানের সময় ছিল কি, তৎসম শব্দের বানানে মূর্ধন্য ন, মূর্ধন্য ন এর ব্যবহারের নিয়মই হচ্ছে নত্যবিধান। আর এখানে বলছে মূর্ধন্য স এর ব্যবহারই হচ্ছে সত্যবিধান। একই কথা, মানে সংজ্ঞার মধ্যে শুধু ওখানে মূর্ধন্য ন আর এখানে মূর্ধন্য স। আচ্ছা, এখন নিয়মগুলো আমরা একটু জেনে নেই। নিয়মের মধ্যে আছে অ আ ভিন্ন অন্য স্বরধ্বনি, মানে এই দুইটা হইলে হবে না, অ হইলে হবে না, এটা বাদে অন্য যে স্বরধ্বনি গুলো আছে। তাহলে আমার ডিটেলস এখন ভালো করে জানা দরকার, কোনগুলা স্বরধ্বনি, এই কথাগুলো ভালো করে জানা দরকার। আর ক ও র এর পরে প্রত্যয়ের স, মানে এটা হয় মূর্ধন্য ষ হয় সবসময়। যেমন ভবিষ্যৎ, হ্যাঁ, ভবিষ্যৎ, এটা ত, অ, ব, ই। এখানে বয়ের পরে ই আছে, ভবি, ই যাই, এই যে এই রস্বীকার আছে, তয়ের পরে ই আছে। তাহলে ই কি, অ ভিন্ন অন্য স্বরধ্বনি না এটা? অ আ, অ তো নাই, অ, অ আ তারপরে হচ্ছে ই। তাহলে অ থাকলে তো আর হইতো না নিয়মে। অ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনি থাকার কারণে এই এই এইটা মূর্ধন্য ষ হয়েছে এখানে। এই রস্বীকার, রস্বীকার মানে ইকার, এখানে ইকার এটা। ঠিক একই নিয়মে আহ মুমূর্ষ বা চক্ষুষ্মান বা চিকিৎসা, হ্যাঁ, এই যে বিষয়গুলো আছে এই একই নিয়মের মধ্যে এটা পড়ছে। অর্থাৎ অভিন্ন অন্য স্বরধ্বনি বা ক এবং র এর পরে প্রত্যয় যোগে এইটা হয় আর কি, মূর্ধন্য ষ, মূর্ধন্য স, এই বিধান অনুসরণ ফলো করে আর কি এটা। এই এই নিয়ম অনুসারে এই যে এইগুলো হয়েছে এখানে। আচ্ছা, পরেরটাই যদি যাই, ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে কতগুলো ধাতুতে সবসময় মূর্ধন্য ষ হয়। ইকার বলতে রস্বীকার, আর উকার বলতে রস্যুকার। ঠিক আছে? তাহলে যেমন অভিষেক, অভি ইকার, এটা ইকার, ইকার পড়ছে। তারপরে সুষুপ্ত, এটা রস্যুকার পড়ছে। তারপর অনুষঙ্গ, এই যে রস্যুকার পড়ছে। বিষম, এই যে রস্যিকার পড়ছে, ইকার। অনুষ্ঠান, অনু, রস্যুকার পড়ছে। প্রতি, রস্যিকার পড়ছে। ঠিক আছে? তারপর প্রতিষ্ঠান, তাহলে প্রতিষ্ঠানের এই যে স্বটা যে আছে, স্বর,
এই স কোন স? এই যে এই সটা, হ্যাঁ, এই প্রতিষ্ঠান বা অনুষ্ঠান, এই যে অনুষ্ঠান বানানে, বিষম বানানে, তাহলে এই নিয়ম অনুসারে মূলত এটা হয়েছে। মূল নিয়মটা কি? ইকার যদি থাকে অথবা যদি উকার থাকে, তারপরে সব সময় মূর্ধন্য ষ হয়। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, মূর্ধন্য ষ হবে। এবং এইখানে সেই উদাহরণগুলোই আছে। অনু, ওই যে রস্যুকার আছে এই কারণে কিন্তু হয়েছে। বিষম, এই শটা এটা হয়েছে কেন? রস্যিকার আছে এই কারণে হয়েছে, যে রস্যিকার ইকার। মানে একটু বুঝে বুঝে পড়লেই কিন্তু এগুলো দেখা যায় সহজ, এগুলো কোনো কঠিন বিষয় না। আচ্ছা, এরপরে যেটা আছে, রিকারের পরে সবসময় মূর্ধন্য ষ হয়। যেমন ঋষি, কৃষক, এই যে এটা হচ্ছে রিকার। উৎকৃষ্ট, এই যে রিকার। দৃষ্টি, এটা রিকার। সৃষ্টি, ঠিক আছে, এইটা রিকার। তাহলে যত রিকার আছে, রিকারের পরে সবসময় এই যে মূর্ধন্য ষ হবে, সবসময় মূর্ধন্য ষ হবে। 1 নম্বর নিয়মটা স্যার আরেকবার একটু বুঝান। আচ্ছা, এটা একটু শেষ করি, তারপরে হবে না। তৎসম শব্দে রয়ের পরে সবসময় মূর্ধন্য ষ হয়। যেমন বর্ষা, বর্ষণ, হ্যাঁ, ঘর্ষণ বা বর্ষণ, এইটা এই র থাকার কারণে এটা হয়েছে। এই যে এখানে একটা র আছে, রেপ মানে কি? র, রেপ মানে হচ্ছে র, রেপ মানে হচ্ছে র, প্রত্যেকটার মধ্যে র আছে, সেই জন্য ওই মূর্ধন্য ষ হয়ে গেছে এটা। এটা হচ্ছে 4 নম্বর নিয়ম গেল। 5 নম্বর নিয়মটা কি? র ধ্বনির পরে যদি অ আভিন্ন অন্য স্বরধ্বনি থাকে, তবে তারপরে মূর্ধন্য ষ হয়। র এর পরে যদি অ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি থাকে, যেমন পরিষ্কার, এখানে কি কার আছে? রস্যিকার আছে। পরি, ইকার আছে, রস্যিকার আছে। এই জন্য এখানে পরিষ্কার বানানে এই 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 স হবে সবসময়, মানে মূর্ধন্য ষ যেটা আর কি, না, মূর্ধন্য ষ মধ্যে একটা এরকম দাগ দেওয়ার জন্য এটার নাম হয়েছে মূর্ধন্য ষ। পরিষ্কার, হ্যাঁ। তারপরে অস্বরধ্বনি থাকলে তখন কিন্তু দন্ত স হয়। যেমন পুরস্কার, মানে পুরস্কার বানান আর পুরস্কার বানানে কিন্তু এই এই স হবে, এই দন্ত স হবে পুরস্কার বানানে। কারণ কি? এখানে আহ উ, উ আছে, উকার, উ আছে, আর র আছে না? তা র এর পরে যদি আহ এখানে কি বললো, অভিন্ন স্বরধ্বনি থাকে, অভিন্ন অন্য স্বরধ্বনি থাকলে, এটা তো মিলে না তাহলে কথাটা, নাকি? অস্বরধ্বনি থাকলে দন্ত স হয়। মিলছে স্যার, মিলছে স্যার, মিলছে। মিলছে? মিলছে স্যার। জি জি স্যার, অ স্যার। 1 নম্বর, অভিন্ন অন্য 1 নম্বর স্বরধ্বনি নিয়ম থাকলে স্যার। হবে এইটা, আর অ থাকলে হবে এইটা, নাকি? তাহলে এখানে জি স্যার, পুরস্কার বানানে এখানে জি স্যার, পুরো আছে পুরস্কারে এখানে। অধ্বনি আছে, হ্যাঁ, এটা না, আমি ভুল বলছি, এটা হবে পুরস্কার না। বানানো এই দন্তস্ব। আছে, জি স্যার। পুরো পুরো পুরস্কার আছে এখানে। এই জন্য থাকার কারণে এখানে দন্তস্বই হবে, এখানে দন্ত মূর্ধন্য সব। ষ হবে না। ঠিক আছে, না, ঠিক আছে, এটা আপনারা বুঝতে বলছেন সেটা ঠিক। আমি ভুল বুঝছিলাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে যেটা আছে, ট বর্গীয় ধ্বনির সাথে ট ঠ ড ড মূর্ধন্য, যেটা ট বর্গীয় ধ্বনি। হ্যাঁ, আমরা এই আলোচনার শেষ দিকে বর্ণ গুলা ক্লিয়ার হবে আপনাদের, সেগুলো আরো আছে। মূর্ধন্য ষ হবে সবসময়। যেমন কষ্ট, এই যে কষ্ট, ট আছে, বা স্পষ্ট, বা নষ্ট, কাষ্ঠ, ট ঠ আছে, ওষ্ঠ, ঠ আছে। তার মানে এগুলো ট বর্গীয় ধ্বনি। ট বর্গীয় ধ্বনির পরে সবসময় হবে মূর্ধন্য ষ, যেটা এটা হবে আর কি। ঠিক আছে। পরেরটা যে কিছু কিছু শব্দ আছে যেটা সবসময় নিয়ম মানে না, অর্থাৎ তারা সবসময় মূর্ধন্য ষ হবে। যেমন ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, উষা, পৌষ, তারপরে কুলস, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দেশ, এই শব্দগুলো সব সময় স্বভাবতই মূর্ধন্য ষ হয়। বা এটা নিয়ম অনুসারে, নিয়ম মানে না কোনো, তারা সবসময় নিয়ম ফলো করে। আবার দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে কিন্তু নিয়মের মধ্যে এটা পড়েও গেছে, কিন্তু এটাকে বলছে যে স্বভাবতই তারা হয়, অর্থাৎ মানে অ্যাজ ইউজুয়ালি এইরকমই হয়। এই কথাটা বলছে স্বভাবত মানে কি, অ্যাজ ইউজুয়ালি এই মূর্ধন্য ষ হবে এই জিনিসগুলো। আচ্ছা, এরপরে ঠিক এরকম আরো কতগুলো শব্দ আছে যে শব্দগুলো সবসময় মূর্ধন্য ষ হবে। যেমন আষাঢ়, এরকম প্রশ্ন আসে যেটা, যে নিচের কোন শব্দটি স্বভাবতই মূর্ধন্য ষ ব্যবহৃত হয়, এরকম সব প্রশ্ন কিন্তু আমরা দেখেছি বা ওখানে আসে। যেমন পাষণ্ড, বা প্রত্যুষ, পোষণ, অভিলাষ, আভাস, ভাষণ,
হ্যাঁ, এইটা পড়তে গিয়ে কিন্তু আমাদের এই যে মূর্ধন্য নর ব্যবহারটাও কিন্তু চলে আসে। মানে মূর্ধন্য স এবং মূর্ধন্য ন যেটা, এই দুইটার ব্যবহার, যেমন তোষণ বা শোষণ, ষড়যন্ত্র বা সরিয়া, ভূষণ দূষণ, ভূষণ হ্যাঁ, ভূষণ, বিষাণ, ঔষধ, বিশেষ, এই সবগুলা এই স্বভাবতই মূর্ধন্য স বা মূর্ধন্য ন। মূর্ধন্য ন যেটা ছিল তখনও কিন্তু এইরকম কয়েকটা শব্দ ওখানেও ছিল। আচ্ছা, এই গুলো মূলত আমাদের নত্যবিধান সত্যবিধানের বিষয়গুলো গেল। ঠিক আছে, এখন আমাদের যদি 9-10-এর ওই গ্রামার বইটা আপনারা দেখেন, আর এইটা আমি একটু মোটামুটি পড়াই দিলাম, আর এরপরে আপনাকে নিজে আবার একটু ইয়া করতে হবে, কি বলে, মানে পড়াশোনাটা হবে একটু অন্য টাইপের, যেটাকে বলে মানে চাকরি পাওয়ার পড়াটা একটু আলাদা হয় সবসময়। অর্থাৎ চাকরি পাওয়ার পড়াটা হলো রিসার্চ ধর্মী পড়া। রিসার্চ বলতে বোঝায় যে কোনো কিছু গভীরে গিয়ে দেখা। ঠিক আছে, গভীরে গিয়ে দেখা। তাহলে আপনাকে এখন এই যে আমরা একটা মোটামুটি এটাকে বলে বার্ডস আদার ভিউ বলে, ইংরেজিতে একটা কথা আছে, বার্ডস আদার ভিউ মানে ভাষা ভাষা দেখা। আমরা একটু ভাষা ভাষা কিছু জিনিস এখানে দেখাই দিলাম। আর আপনি কিন্তু যেটা আমি বলি সবসময়, যে আপনি তো কোনো শূন্য পাত্র না, আপনি তো স্টাডির মধ্যে আছে, লেখাপড়ার মধ্যে আমরা আছি। লেখাপড়ার মধ্যে আছি আমরা, যদি আবার এই বইটা একটু দেখি বা পিডিএফ দেখেন বা যেটাই দেখেন না কেন আপনি, তাহলে দেখবেন আর ওই জিনিসগুলো আপনার কাছে পুরোটাই ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ধ্বনির পরিবর্তন, অর্থাৎ ধ্বনির যে রূপান্তর, এক ধ্বনি থেকে যে আরেক ধ্বনি হয়, হ্যাঁ, সেই সেই যে বিষয়গুলো, সেই পরিবর্তনগুলো কিভাবে হয়। শব্দের মূল ধ্বনির যেসব পরিবর্তন ঘটে সেটাই মূলত ধ্বনির পরিবর্তন। তার আগে জানা দরকার ছিল ধ্বনি কি আর বর্ণ কি, সেগুলো আমাদের এখানে আসবে পরের স্লাইড গুলোতে। ধ্বনি হচ্ছে মানে মুখচ্ছ্রিত, মানে আমরা যে মুখ দিয়ে যে উচ্চারণ করছি এটা হচ্ছে ধ্বনি। আর যেমন ক, আমি মুখে মুখে যে বলছি ক, ঠিক আছে, এই কটা যখন আমি বলছি ওইটা হচ্ছে ধ্বনি। আর কটা যখন আমি লিখছি তখন সেটা হয়ে গেল বর্ণ, অর্থাৎ লিখিত রূপটাই হচ্ছে বর্ণ আর উচ্চারিত রূপটাই হচ্ছে ধ্বনি। তাহলে এই যে ধ্বনির যে পরিবর্তন, অর্থাৎ মূল ধ্বনিটার থেকে যে আহ পরিবর্তন হয়ে হয়ে যায়, অন্যরকম হয়ে যায়, সেইগুলাকেই মূলত ধ্বনির পরিবর্তন বলে। এখন এই ধ্বনির পরিবর্তনের এটা তিন ভাবে হতে পারে। একটা হচ্ছে স্বরাগম বা ধন্যাগম বলে এটাকে। মানে এই জিনিসগুলো আবার একটু মানে অনেকের কাছে একটু হার্ড মনে হয় বা এটা ভিতরে যেয়ে বুঝতে হয় আর কি। ঠিক আছে, স্বরলোপ মানে স্বরের লোপ পেয়ে যাবে, বা এটাকে ধ্বনি লোপও বলতে পারি। বা আর একটা নাম আছে সম্প্রকর্ষ, একই কথা। তাহলে তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে স্বরাগমন। স্বরাগমন মানে কি, স্বরের আগমন। মানে স্বরের আগমনটা কোথায় হইতে পারে, প্রথমে হইতে পারে, মাঝে হইতে পারে, শেষে হইতে পারে। তাহলে স্বরাগম যেটা সেটা আবার তিন ধরনের হইতে পারে, হয়তো পরে আমরা দেখবো এটা। আর স্বরলোপ, স্বরের লোপ পেয়ে গেছে আর কি, সেটা স্বরলোপ। আর একটা হচ্ছে ধ্বনির রূপান্তর। তাহলে এটা ডিটেলস আমরা পরবর্তীতে দেখব। প্রথমে যেটা আমরা বলছিলাম যে স্বরাগম, স্বরাগমটা কি, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদি মধ্য এবং অন্ত, যেটা আমি বলছিলাম, প্রথমে আদি, মধ্য, মাঝে, অন্তে, অন্তে মানে শেষে অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে, নতুন একটা আসে, হ্যাঁ, সেইটাই হচ্ছে স্বরাগম। এটা আবার তিন ধরনের হয় যেটা আমরা বললাম। একটা হচ্ছে আদিতে, শুরুতেই হতে পারে, প্রথমেই আসবে যেটা, যেমন স্পর্ধা, এটাকে অনেক সময় এটা হচ্ছে আস্পর্ধা। হ্যাঁ, এটা যে আটা যে নতুন আসলো, মানে স্পর্ধাটাকে আস্পর্ধা বলে অনেকে, দেখবেন এই আটা হইলো সে একটা আদি, প্রথমে একটা স্বরের আগমন ঘটায়। বা স্টেশনরে আমরা বলি স্টেশন, এই রস্মিকারটা হলো আদি। বা স্ত্রীকে আমরা বলি স্ত্রী, এইটা উচ্চারণ করার ক্ষেত্রে এই যে এইটা আগে চলে আসছে, এইগুলাকে বলি আমরা আদি স্বরাগম, মানে প্রথমে আসছে সেটা, এই জন্য এটার নাম হয়েছে আদি। আবার যদি জি স্যার, মাঝখানে আসে তাহলে সেটা স্ট্রোক হবে বলি যেমন। মধ্য স্বরাগম, মাঝখানে আসবে সেটা। যেমন এখানে আছে রত্ন, রত্নকে বলতে হবে রতন, এটা তটা মাঝখানে আসছে, ঠিক আছে। বা স্বপ্ন, স্বপ্ন থেকে স্বপন, এটা মাঝখানে আসছে, এই জন্য এটার নাম হয়েছে মধ্য স্বরাগম, অর্থাৎ মধ্যে একটা স্বরের আগমন ঘটছে, উচ্চারণ করতে গিয়ে মধ্যে স্বরের একটা আগমন ঘটছে। ঠিক একইভাবে এটা অযুক্ত হইতে পারে, ই যুক্ত হইতে পারে, উযুক্ত হইতে পারে, হ্যাঁ, বা এ ধ্বনির আগমন ঘটতে পারে। যেমন গ্রাম, গ্রামকে আমরা অনেক সময় বলতেছে, গেরাম হ্যাঁ, গ্রাম। একটু মোবাইল,
শুনতে পাচ্ছি না কিন্তু স্যার। স্যারের আচ্ছা, একটু বোধহয় মোবাইল ফোন নিচ্ছি। আসছে, স্যার মিউট করে রাখছে। 1 মিনিট একটু ওয়েট করেন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এইটা দেখলাম, ওই যেটা এটা হচ্ছে মধ্য স্বরাগম, অর্থাৎ মাঝখানে যদি স্বরের আগমন ঘটে সেটা হচ্ছে মধ্য স্বরাগম। আর একটা আছে কি অন্ত, অন্ত মানে কি শীর্ষে, তাই না? অন্ত স্বরাগম অর্থাৎ শেষে যেটা হবে, যেমন শেষে স্বরের আগমন ঘটবে। হ্যাঁ, আদি স্বরলোপ না, এটা কি বলছে, অন্ত স্বরাগম। উচ্চারণের সুবিধার জন্য শব্দের শেষে যখন অতিরিক্ত স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলে অন্ত স্বরাগম। যেমন বেঞ্চ, বেঞ্চে অনেকে বলে বেঞ্চি, অর্থাৎ এই যে রস্যিকারটা নতুন করে অন্তে মানে শেষের দিকে এসে যুক্ত হয়েছে। বা দিশ, দিশি বলে, বা দিশি বলি আমরা, যে এই মানে রস্যিকারটা অন্তে এসে যুক্ত হয়েছে। হ্যাঁ, এইটা হচ্ছে অন্ত স্বরাগম। আর এটা প্রথমটার তিনটা গেল, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, আর হচ্ছে অন্ত স্বরাগম। এরপরে যেটা আছে, মানে 2 নম্বরেরটা যেটা ছিল, সেটা হচ্ছে স্বরলোপ, মানে স্বরের লোপ পাবে এইভাবে, বা ধ্বনি লোপও বলতে পারি, বা সম্প্রকর্ষ বলতে পারি। এটা কিভাবে? আদি আদি স্বরে লোপ পাইতে পারে, মধ্য স্বরে লোপ পাইতে পারে, অন্ত স্বরে লোপ পাইতে পারে। আদি বলতে কি, প্রথমে যেটা ছিল এটা এখানে সে নাই, লোপ পেয়ে গেছে, বা এটা থেকে আরো পরিবর্তন হয়ে এখানে এটা হয়েছে। তারপর মধ্যে আছে, এখানে ছিল কি সুবর্ণ, হ্যাঁ এখানে ছিল, এইটা লোপ পেয়া, মানে এখান থেকে মধ্যে স্বরটা উঠে গিয়ে আদি স্বরের সাথে মিশে গেছে বা অন্যরকম হয়ে গেছে, অর্থাৎ মধ্য স্বরটা লোপ পাইছে। সুবর্ণ, এইটা হয়ে গেছে স্বর্ণ, মাঝখানেটা লোপ পেয়ে গেছে। বা এরকম অন্তে গিয়ে সন্ধ্যা, হ্যাঁ, সন্ধ্যা থেকে সঞ্জা বা সাজ হয়ে গেছে এটা। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় যেটা ছিল স্বরলোপ, মানে মাঝখানের বা কোনো একটা, এটা হচ্ছে প্রথমের স্বরের লোপ পেতে পারে, বা মাঝের স্বরের লোপ পেতে পারে, বা শেষের স্বরেরও লোপ পেতে পারে। এই জন্য 3 ধরনের এটা করা হয়েছে। আচ্ছা, তাহলে ধ্বনি রূপান্তর যে হয়, এটা সাধারণত 2 ভাবে হয়, একটা হলো স্বরধ্বনির হয়, আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনির হয়। হ্যাঁ, মানে স্বরধ্বনি রূপান্তর হয় এবং ব্যঞ্জন ধ্বনি রূপান্তর হয়, অর্থাৎ একটা ধ্বনি থেকে আরেকটা ধ্বনিতে পরিবর্তন যেটা হয়। এখন এই যে স্বরধ্বনি রূপান্তর যেটা কিভাবে হয়, শব্দের মধ্যস্থ স্বরধ্বনিগুলো যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে ভিন্ন ধ্বনিতে রূপান্তরিত হয় তখন তাকে বলি আমরা স্বরধ্বনির পরিবর্তন। আচ্ছা, এরপরে যেটা আছে ধ্বনি তথ্য, ধ্বনি তত্ত্ব বা ধ্বনির পরিবর্তন, যেটাকে আমরা বলি ফনোলজি। হ্যাঁ, ফনোলজিটা কি, অর্থাৎ যে মানে ব্যাকরণের যে অংশে বা ভাষায় ব্যবহৃত যে সকল ধ্বনির আলোচনা, ব্যবহার বিন্যাস, উচ্চারণ ইত্যাদি নিয়ে যেখানে আলোচনা করা হয় সেই অংশটাকেই বলা হয় ধ্বনিতত্ত্ব। মানে এটা ব্যাকরণের যে বিষয়গুলো আছে সেগুলোকে কয়েকটা ভাগে ভাগ করে, তাই না? সেগুলো আমরা জানি, তার মধ্যে একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব নিয়ে যেখানে আলোচনা করে, আর সেইটার নাম হচ্ছে ধ্বনিতত্ত্ব। আচ্ছা, এখানে যেটা বলছে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়, কি কি? একটা হলো স্বরধ্বনি আর একটা ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি? স্বরধ্বনি কি? যে ধ্বনির উচ্চারণে ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে মুখ বিবরের কোথাও কোথায় কোনো বাধা পায় না, সেটা কোনো বাধা পাবে না, যেমন ই উ, এগুলো যে আমি বলছি কোনো জায়গায় দিয়ে আটকে যায় নাই, এটা হলো স্বরধ্বনি। অর্থাৎ ফুসফুস চালিত বাতাস বেরিয়ে যেতে কোনো জায়গায় কোনো বাধা পাবে না, সেটা হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি কি? কোথাও না কোথাও কোনো বাধা পাবে, অর্থাৎ স্মুথলি যেতে পারবে না,
স্বরধ্বনি কি স্মুথলি চলে যাবে, কোথাও বাধা পাবে না। আর এটা কি বাধা পাইতে 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 যাবে, হ্যাঁ, কোথাও না কোথাও সে বাধা পাবে। মানে বেরিয়ে আসতে সময় মুখ বিবর মানে কি মুখমণ্ডলের যে বিভিন্ন পার্টস থাকে, হ্যাঁ, অংশ থাকে, সেটার কোনো না কোনো জায়গায় সে বাধা পায়। সেটা যেমন এই যে ক, চ, ট, ত, প, এগুলো যখন আমরা বলি, তখন বলার বলার সময় মুখ বিবরের কোনো না কোনো অংশের ক্ষেত্রে যে সে বাধাগ্রস্ত হচ্ছে আর কি, ঠিক আছে। আহ অর্থাৎ ফুসফুস তাড়িত বাতাস বেরিয়ে যেতে কোথাও না কোথাও কোনো প্রকার বাধা পায় বা ঘর্ষণ তৈরি হয়, অর্থাৎ লেগে যায়, এটা টাচ পায়, কোনো একটা জায়গায় গিয়ে টাচ পায়, তখন এইগুলাকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। তাহলে ধ্বনি কয় প্রকার? ধ্বনি গুলো হচ্ছে দুই প্রকার, দুই একটা প্রকার। স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন। ব্যঞ্জন স্বরধ্বনি ব্যঞ্জন কি? ধ্বনি। যেগুলা উচ্চারণের জন্য কোনো বাধা পায় না, অর্থাৎ সরাসরি। ফুসফুস তাড়িত বাতাসটা বের হয়ে যেতে পারে আর কোথাও এখানে বাধাপ্রাপ্ত বাধা না পায়, হয়ে। আহ, আহ, বা ঘর্ষণ তৈরি হয়, সেটা আমরা বুঝি বা না বুঝি, সূক্ষ্মভাবে চিন্তা করলে বা ওইরকম ভাবে অনুভব করলে সেটা হয়তো বোঝা যায় আর কি, ঠিক আছে। আচ্ছা, পরের যেটা আছে, এখন এই যে ধ্বনি তো গেল, ধ্বনি মানে উচ্চারিত রূপ গেল। ধ্বনিকে যখন আমি লিখবো তখন হয়ে যাবে সে, হ্যাঁ, বর্ণ। তাহলে এখন বর্ণ। আমাদের আলোচনার বিষয় হবে বর্ণ। তো বর্ণ কি? ধ্বনি নির্দেশক চিহ্নকেই বলে বর্ণ। অর্থাৎ আমি ক যে বলছি, কটাকে যখন আমি লিখছি তখন সে হয়ে গেছে বর্ণ। চিহ্ন, চিহ্ন বলতে এটা ক, এটা খ, এইরকম চিহ্ন থাকলে এটাকে বলবা খ, আর এটাকে বলবা ক। তাহলে ধ্বনি নির্দেশক চিহ্নকে আমরা বলি বর্ণ। বর্ণ দুই প্রকার, একটাকে বলে স্বরবর্ণ আর একটা বলে ব্যঞ্জন বর্ণ, তাই তো আমরা জানি। হ্যাঁ, অর্থাৎ স্বরধ্বনির দুদক লিখিত সাংস্কৃতিক চিহ্ন হচ্ছে স্বরবর্ণ, যেমন অ, আ, ই এগুলা। আর ব্যঞ্জন ধ্বনির যেটা লিখিত সাংস্কৃতিক চিহ্ন সেটা হলো ব্যঞ্জন বর্ণ, যেমন ক, খ যেটা। তাহলে বর্ণ দুই প্রকার জানলাম, একটা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। আচ্ছা, এরপরে যেটা বর্ণমালা। তাই বর্ণ যেহেতু মালা বলছে এখানে, তাহলে অনেকগুলো থাকবে, স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ দুইটা মিলেই হবে মানে বর্ণের মালা হবে। বর্ণমালা। এখানে মোট কয়টা বর্ণ আছে আমাদের? 50টা। স্বরবর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। এগুলো কমন, এগুলো 39টা। আমরা সবাই জানি, তাই না? এর মধ্য থেকে যে এই যে দুইটা আছে, হ্যাঁ, এই যে এটা ওই আর ওই, মানে এই এই একটা আর এই একটা, হ্যাঁ, এই দুইটাকে বলে যৌগিক স্বর বা দ্বিস্বর বলে। যেটাকে এটা কিন্তু পরীক্ষার সময় অনেক সময় আসে, যে যৌগিক স্বর বা দ্বিস্বর কোনগুলা। কারণ এইটা যৌগিক স্বর কেন? এখানে আছে অ আর ই, এই দুইটা মিলে এইটা হয়েছে। এই অক্ষরটার মধ্যে কি আছে? অ আর ই, এই দুইটা মিলে মূলত এইটা হয়। আর অ আর ও, এই দুইটা মিলে এইটা হয়। হ্যাঁ, এইটা। এই জন্য যেহেতু এইটার মধ্যে দুইটা বর্ণ আছে, এইটার মধ্যে দুইটা বর্ণনা ধ্বনি আছে, হ্যাঁ, বর্ণ বলতে পারি আমরা, অত একটা বর্ণ বা ইতো একটা বর্ণ, তাই না? এই জন্য এইটার নাম হয়েছে দ্বিস্বর। দ্বিস্বর বা যৌগিক স্বরধ্বনি বলা যায় এই যে এই দুইটাকে। এটা কিন্তু পরীক্ষার সময় আসে, অনেক সময় আসে। আচ্ছা, এরপরে যেটা আছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের সম্মিলিত রূপকে বলে ফলা। হ্যাঁ, ফলা কয়টা, কার? আগের স্লাইডটা আর কি দেখাচ্ছেন? আচ্ছা, আগেরটা, হ্যাঁ, এই। আচ্ছা, এখানে কি প্রশ্ন আছে? প্রশ্ন আছে কোনো? ওকে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা পুরো ছেলেরটাই ধরি, আপনাদেরকে দিয়ে দেবো, সমস্যা নাই, আপনি এগুলো করতে পারবেন। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ব্যঞ্জন বর্ণের রূপকে বলে ফলা, এটা তো আমরা জানি। এখন হচ্ছে বর্গীয় ধ্বনিগুলো যেগুলা, বর্গ হচ্ছে 5টা। একটা হচ্ছে ক, চ, ট, ত, প বলে। ক বর্গ, ক বর্গ, চ বর্গ, ক, চ, ট, ত, প। হ্যাঁ, এখন এই ক, চ, ট, ত, পর মধ্যে মোট আছে 25টা বর্ণ আছে। ক থেকে ম পর্যন্ত, যেটা আর কি 5 ভাগে ভাগ করছে, এটা আমরা 4টা একটু পরে দেখবো। এই 25টিকে স্পর্শ ধ্বনিকে উচ্চারণের স্থানের উপর ভিত্তি করে 5টি গুচ্ছে বা বর্গে ভাগ করা যায়। কিসের উপর ভাগ করছে? কোন কোন বর্ণ হয়তো কি মানে কি দন্তমূলীয় বা জিহ্বামূলীয় বা এরকম অনেকগুলো আছে। কোথার থেকে সে মানে সাউন্ডটা বের হয়, অরিজিনটা কোন জায়গা, তার ভিত্তিটা কোথায়, উচ্চারণের ভিত্তিটা কোথায়, সেইটার উপরে ভিত্তি করে এই 5টা ভাগে ভাগ করছে, বা 5টা গুচ্ছে বা বর্গে বা ক্লাস্টারে ভাগ করছে। হ্যাঁ, এই 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 অনুসারে এই যে বর্গ হচ্ছে 5টি বর্গ হয়। প্রতি গুচ্ছের প্রথম শব্দ যেটা থাকে, যেমন ক বর্গের মধ্যে যেটা থাকবে প্রথমটা যেহেতু ক, এই জন্য এর নাম হচ্ছে ক বর্গ। তারপর চর থেকে আরম্ভ হয়ে চ বর্গ,
ক চ ট, তারপর ট থেকে আরম্ভ হয়। এটা একটু একটু আস্তে আস্তে করে আমরা দেখি। এখানে প্রথমটা হচ্ছে ক বর্গ। ক বর্গের মধ্যে আছে কোনটা? ক খ গ ঘ ঙ, এই পাঁচটা। ক খ গ ঘ ঙ, এই পাঁচটা হচ্ছে ক বর্গ। তাহলে এটার নাম হয়েছে কোনটা অনুসারে? প্রথমটা অনুসারে নাম হবে সবসময়। আর এই ক খ গ ঘ ঙ, এই পাঁচটা যখন আমরা উচ্চারণ করি তখন ওই যে জিহ্বার গোড়ার দিক থেকে এটা শুরু হয়। জিহ্বার গোড়ার দিকে নরম তালুর পশ্চাৎ ভাগে স্পর্শ করে যায় এটা বলতে গেলে। এই ক খ এই কথাগুলো যখন আমরা মুখ দিয়ে বলি, এই জন্য এইগুলার নাম দিয়েছে কি জিহ্বামূলীয় বা কণ্ঠস্পর্শধ্বনি বলে। যেহেতু জিহ্বার মূল জায়গাটা থেকে নরম যে অংশটা, হ্যাঁ, সেই জায়গা থেকে এটা শুরু হয়, এই জন্য এইটার নাম দিয়েছে জিহ্বামূলীয় বা কণ্ঠস্পর্শধ্বনি। তারপর চ বর্গীয় ধ্বনি কোনটা? চ ছ জ ঝ নিয়, এই যে কটা, এই পাঁচটা হচ্ছে চ বর্গীয়। এর নাম হয়েছে প্রথমটা অনুসারে হয়েছে এটা। এইগুলো উচ্চারণ করার সময় জিহ্বার অগ্রভাগে বা চ্যাপ্টা ভাবে তালুর সম্মুখ ভাগের সঙ্গে ঘর্ষণ করে, এই জন্য এদের নাম হয়েছে তালব্য স্পর্শধ্বনি। যেমন চ চ চ যদি বলি তাহলে দেখেন জিহ্বাটা লাগিয়ে দেয়। আপনি মুখ দিয়ে বলেন ছ, জিহ্বাটা উপরে দিয়ে লাগিয়ে দেয়। চ ছ জ ঝ ঞ, এই সবকটা বললে জিহ্বার অগ্রভাগ দিয়া উপরের তালুর সাথে যে মানে একটু টাচ পায়, টাচ পাওয়াটাকে বলছে যে ঘর্ষণ বলছে এখানে, ঠিক আছে? অর্থাৎ লাগে দিয়ে ওখানে যে একটু লাগে, এই জন্য এগুলোর নাম দিয়েছে কি তালব্য স্পর্শ ধ্বনি। তাহলে আমরা দুটো জানলাম। এরপরে ত বর্গ। ত বর্গের মধ্যে আছে কি ত থ দ ধ মূর্ধন্য, এই পাঁচটি। এটা হচ্ছে জিহ্বার সম্মুখে প্রসারিত হয় এবং অগ্রভাগের উপরে দাঁতের পাটির গোড়ার দিকে স্পর্শ করে। এটার নাম হচ্ছে ত। ত বলতে গিয়ে দেখেন দাঁতের পাটির গোড়ার দিকে যে লাগিয়ে যায় তটা বলতে গেলে, এই জন্য এটার নাম দিয়েছে দন্ত ধ্বনি, ঠিক আছে? এটা ত বর্গীয় যেগুলা, সেগুলো সব হচ্ছে দাঁতকে টাচ করে, এই জন্য এটার নাম দিয়েছে দন্ত ধ্বনি, ঠিক আছে? এরপরের যেটা আছে ট, ট ঠ ড ঢ, এই যে এই পাঁচটা বলতে গেলে জিহ্বার অগ্রভাগে কিঞ্চিত উল্টিয়ে, হ্যাঁ, উপরের গোড়ার শক্ত অংশ স্পর্শ করে। ট মানে ভিতরে দিয়ে একটা জায়গায় দিয়ে টাচ করে আর কি, গোড়া, মাটির যে গোড়া আছে ভিতরে, হ্যাঁ, সেই জায়গায় দিয়ে টাচ করে। এই জন্য এইগুলোর নাম দিয়েছে কি, এগুলা উচ্চারণে জিহ্বা উল্টো হয়ে যায়, হ্যাঁ, উল্টেই দিয়ে জিহ্বাটা ওইকে দিয়ে লাগে, মাড়ির গোড়ায় দিয়ে লাগে, এবং এদের নাম দন্তমূলীয় পরিবেষ্টিত ধ্বনি। হ্যাঁ, আবার এগুলো কি উপরের মাড়ির গোড়ার শক্ত অংশে অর্থাৎ মূর্ধায় স্পর্শ করে উচ্চারিত হয়, এই জন্য এটার নাম দিয়েছে মূর্ধন্য ধ্বনি। এই ট বর্গীয় ধ্বনির আর এক নাম হচ্ছে মূর্ধন্য ধ্বনি, ঠিক আছে? তাহলে আমরা এই যে পাঁচটা যে জানলাম, ক চ ট ত প, ক চ ট ত প অর্থাৎ পাঁচটা, এবং প্রত্যেকটার ভিতরে আছে পাঁচটা করে, তাহলে পাঁচ পাঁচা 25টা। তাহলে ক থেকে এই ম পর্যন্ত যেটা, এখানে মোট 25টি ধ্বনি আমাদের আছে। ও আর একটা বাকি রয়েছে প বর্গীয়, না? ক চ ট ত প, প আছে এখন। পর মধ্যে আছে কি প ফ ব ভ ম, হ্যাঁ, তাহলে ম পর্যন্ত, এই জন্যই বলছে ক থেকে ম পর্যন্ত মোট হচ্ছে 25টা। এটার মধ্যে পাঁচটা, এটার মধ্যে পাঁচটা, প্রত্যেকটার মধ্যে পাঁচটা। এখন এই যে প ফ ব, এটা দেখেন বলতে গেলে দুইটা ঠোঁটে আপনার চাপ লাগবে, দেখবেন। আপনি বলেন ওখানে বসে প ফ ব ব ম, প্রত্যেকের ঠোঁটে দিয়ে চাপ লাগে, হ্যাঁ, অর্থাৎ ধ্বনির উচ্চারণে ঠোঁটের ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে, হ্যাঁ। প প মানে দুইটা পাট, উপরেরটা নিচেরটার, হ্যাঁ, টাচ লাগে, এই জন্য এটার নাম হচ্ছে ওষ্ঠধ্বনি। এই প বর্গীয় ধ্বনির আরেক নাম কি? ওষ্ঠধ্বনি। তাহলে আমরা কি শিখলাম? পাঁচটা মানে বর্গীয় ধ্বনি আছে বা পাঁচটা গুচ্ছে ভাগ করছে, এবং এখানে মোট হচ্ছে ক থেকে ম পর্যন্ত, হ্যাঁ, এবং প্রত্যেকটা নাম দেওয়া হয়েছে বর্গের প্রথম যে বর্ণটা আছে সেই বর্ণের নাম অনুসারেই নাম দেওয়া হয়েছে। তবে এই এই প্রত্যেকটার আবার অরিজিনটা কোথা থেকে, মানে উচ্চারণে কোন জায়গাকে প্রাধান্য দেয়, সেইটার উপর ভিত্তি করে তাদের আবার আর একটা নাম আছে। যেমন কি তবর্গীয় বর্গকে আমরা বলতে পারি দন্তন ধ্বনি, টবর্গীয়কে বলতে পারি আমরা মূর্ধন্য ধ্বনি, পবর্গীয় বলতে পারি আমরা ওষ্ঠধ্বনি। অর্থাৎ যে যেটা বলতে গিয়ে যে যে অঙ্গকে টাচ করে, যে যে মুখ বিবরের বা মুখ গহ্বরের বা যেখানে যেখানে অংশকে স্পর্শ করে, সেইটার নাম অনুসারে ওগুলার আর একটা নাম কিন্তু এখানে আমরা দেখতে পেলাম।
আচ্ছা, এরপরে যেটা আছে, এই যে যে ধ্বনির পরিবর্তন হয়, এই ধ্বনির পরিবর্তন গুলা মোট 16 ভাবে হইতে পারে। এটা বইতে ডিটেলস লেখা আছে। এখন আমরা যেটা জানছি যে 5 ভাগে যেটা হয়, একটা হচ্ছে কণ্ঠ বা জিহ্বামূলীয়, আর একটা হচ্ছে তালুব বা অগ্রভাগ, অগ্রতালুজাত, আর একটা হচ্ছে মূর্ধন্য বা পশ্চাৎ দন্তমূলীয়, দন্ত বা অগ্র দন্তমূলীয়, তারপর হচ্ছে ওষ্ঠ। হ্যাঁ, এই যে 5টা ভাগে ভাগ করা হয়েছে। ধ্বনি উচ্চারণে ব্যবহৃত প্রত্যঙ্গগুলো কি কি? মানে কোন কোন অংশ আমাদের ধ্বনি উচ্চারণ করার সময় ব্যবহৃত হয়? যেমন আমাদের ঠোঁট লাগে, ঠোঁটের আবার 2টা পার্ট থাকে, একটা হলো ওষ্ঠ আর একটা অধর। মানে একটা উপরের পার্ট আর একটা হচ্ছে নিচের পার্ট, ঠোঁট। হ্যাঁ, ঠোঁটের কি থাকে, উপরের পার্ট থাকে আর নিচের পার্ট থাকে। হ্যাঁ, অধর কোনটা এটার মধ্যে? অধর কোনটা, নিচেরটা না উপরেরটা? আচ্ছা, যে কোনো একটা হতে পারে, এটা আমি জানি না ঠিক। অষ্ঠ আর অধর, অর্থাৎ উপরের পার্টটা হয়তো অষ্ঠ, নিচেরটা হয়তো অধর, এরকম হতে পারে। তারপর দাঁতের পাটি লাগে, দন্তমূল লাগে। হ্যাঁ, তারপরে অগ্রদন্তমূল লাগে, অগ্রতালু লাগে, শক্ত তালু লাগে, পশ্চাৎ তালু লাগে, নরম তালু লাগে, মূর্ধা লাগে। এইগুলা হচ্ছে আমাদের ধ্বনি উচ্চারণের সময় নিচের কোন অঙ্গ প্রত্যঙ্গ গুলো ব্যবহৃত হয়, এইগুলো হচ্ছে ব্যবহৃত হয়। তার মানে ঠোঁট, দাঁতের পাটি, দন্তমূল, অগ্র দন্তমূল, অগ্রতালুমূল, মানে সব পার্টস গুলো এখানে কম বেশি কাজে লাগতেছে। ধ্বনি যখন আমরা উচ্চারণ করি তখন এই বিষয়গুলো আমাদের কাজে লাগে। আচ্ছা, এরপরে আমরা যেটা জানবো যে পরাশ্রয়ী বর্ণ আছে কিছু। পরাশ্রয়ী মানে কি, পরের উপর আশ্রয় করে যে থাকে, সে তাকে বলি আমরা পরাশ্রয়ী। অর্থাৎ নিজে নিজে কোনো সময় লিখতে গেলেও নিজে লেখা যায় না এটা। এটার একটা হচ্ছে অনুস্বর বলি এটাকে আমরা, আর একটা হচ্ছে বিসর্গ বলি আমরা এটাকে, আর একটা বলি আমরা একটা চন্দ্রবিন্দু। 3টা। এই যে এইটা কখনো মানে আপনি লিখতে পারবেন না, কারণ এইটা একা একা কোনোদিন বসতে পারে না। এখন যখনই আপনি এটা লিখবেন কম্পিউটার দিয়ে, তখন দেখবেন সামনে 2টা ফোঁটা আসে, এরকম। আর আপনি যদি কোনো কিছুর সাথে লেখেন তখন আর এটা হয় না। তার মানে কি, এই কথাটা দিয়ে কি বুঝেছে? অর্থাৎ এটা একা একা বুঝতে পারে না, এটা মানে স্বাধীন না, এটা পরের আশ্রয়ী। পরাশ্রয়ী মানে কি, পরের আশ্রয়ে বা পরের সাথে সে যুক্ত হয়, অর্থাৎ স্বতন্ত্র হিসাবে সে বুঝতে পারে না। মানে স্বতন্ত্র হিসেবে তার কোনো ব্যবহার বাংলা ভাষায় নাই, ব্যবহৃত হয় না, স্বাধীনভাবে সে ব্যবহৃত হয় না। এই 3টা বর্ণ, একটা হলো অনুস্বর, বিসর্গ, এটার নাম কি বিসর্গ, আর একটা হচ্ছে চন্দ্রবিন্দু, তাই না? এই বর্ণ ধ্বনিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্র উচ্চারিত হয়, তাই এই বর্ণগুলোকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। এখন প্রশ্ন আসে, নিচের কোনটি পরাশ্রয়ী বর্ণ? অর্থাৎ এরকম দেওয়া থাকবে, এই 3টে যে কোনো একটা দেওয়া থাকবে, তাহলে এই 3টা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। আচ্ছা, এরপর নাসিক্য বর্ণ আছে কিছু। নাসিক্য বর্ণ কি, যে মানে উচ্চারণ করার সময় যেটা নাকের নাক, মানে নাক দিয়ে বাতাস বেরোবে, এরকম একটা বিষয়, নাসারন্ধ্র দিয়ে বাতাস বেরোবে। মানে নাকের যে ছিদ্র, হ্যাঁ, অর্থাৎ মুখ দিয়ে বাতাস না বেরিয়ে নাক দিয়ে বাতাস বেরোবে, তখন সেইটা সেই সেই সব ধ্বনিকে বলে নাসিক্য ধ্বনি। অর্থাৎ সাধারণত কি হয় যে আমরা যখন কথা বলি তখন আমাদের কথা বলার সময় পেটের ভিতর মানে ফুসফুস থেকে বাতাসটা যে বেরোয়, সেটা কি মুখ দিয়ে বেরোয়, সাধারণত মুখ দিয়ে বেরোয়, তাই না? কিন্তু অনেক সময় মুখ দিয়ে না বের করে নাক দিয়ে বেরোয় আর কি, ঠিক আছে? এই 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 এরকম কয়েকটা বর্ণ আছে, সেই বর্ণগুলোর নাম দিচ্ছে নাসিক্য বর্ণ। হ্যাঁ, সেই নাসিক্য বর্ণ কয়টা, বা আর একটা নাম আছে কিন্তু, এটা অনুনাসিক। নাসিক্য বা অনুনাসিক একই কথা কিন্তু, নাসিক্য বা অনুনাসিক বর্ণ। নাসিক্য বর্ণগুলোকে একত্রে আমরা নাসিক্য বর্ণ বলে থাকি। এটা হচ্ছে এই 5টা বর্ণ। হুম, অর্থাৎ ইয়, মূর্ধন্য, দন্তন্য, আর একটা হচ্ছে ম। হ্যাঁ, ইয়, এগুলো যখন আমরা বলি তখন দেখেন নাক দিয়ে বাতাস বেরোয়, অর্থাৎ নাসারন্ধ্র যেটাকে বলি, নাক দিয়ে মানে নাক দিয়ে বাতাস বেরোয়। অনেকটা সূক্ষ্মভাবে সেটা বোঝা যায়, দেখেন আপনি যখন বলবেন তখন দেখা যাবে নাক দিয়া এই জন্য এই কোডটার নাম হয়েছে কি, নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ। আচ্ছা, এরপরে যেটা আমরা জানবো, তাহলে আমরা পরাশ্রয়ী বর্ণ, নাসিক বর্ণ এগুলো জেনে নিলাম। পাশাপাশি 2টি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় একটি আরেকটির সাথে সংযুক্ত স্বরধ্বনি রূপে উচ্চারিত হয়। হ্যাঁ, এইগুলাকে বলে যৌগিক স্বর, যৌগিক স্বর বা দ্বিস্বর বলে। আমরা কিন্তু এটার মধ্যে জানছি, হ্যাঁ, যে যৌগিক স্বর মানে যৌগিক ধ্বনি শিখছিলাম, এটা স্বর না, ওইটা ছিল যৌগিক ধ্বনি, তাই না? সেটা কি ছিল? ওই, আর একটা ছিল ঔ। হ্যাঁ,
এই দুটো ছিল যৌগিক আহ যৌগিক ধ্বনি ছিল এগুলা। আর এখানে কিন্তু সেটা বলে না, এখানে বলছে যৌগিক স্বর বা দ্বিস্বর। সেইটা কয়টা? সেইটা হলো 25টা। যৌগিক স্বর বা যৌগিক ধ্বনি হলো 25টা। ঠিক আছে? কোন 25টা? ওই যে আমরা শিখছিলাম ক থেকে ম পর্যন্ত যে 25টা, এগুলা এগুলা আর একটা নাম আছে, ব্যঞ্জন, স্পর্শ ব্যঞ্জন বলা হয় এটা। হ্যাঁ, স্পর্শ ব্যঞ্জন এদেরকে বলা হয় থাকে। এই ক থেকে ম পর্যন্ত যে বর্গের যে 5টি বর্গের যে 25টি ধ্বনি, হ্যাঁ, এইগুলাকে আমরা স্পর্শ ব্যঞ্জন বলতে পারি বা বলা হয়ে থাকে। কারণ কি? যেমন এগুলো বলার সময়, হ্যাঁ, ওষ্ঠের সঙ্গে অধরের স্পর্শ ঘটে, তখন ফুসফুসচালিত বাতাস বাধা পেয়ে বেরিয়ে যায়। বাধা পেয়ে স্পষ্ট হয়ে বলে এদেরকে বলা হয়, স্পর্শ করে বলে এদেরকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন বা স্পৃষ্ট ব্যঞ্জন ধ্বনি বলা হয় এদেরকে। আচ্ছা, এখন আমরা যেটা দেখব, এই ব্যঞ্জন ধ্বনি গুলোকে আবার এরপরে কি আসবে? ঘোষ অঘোষ, তাই না? ঘোষ অঘোষ। ঘোষ কোনগুলা, অঘোষ কোনগুলা? হ্যাঁ, এই এই বিষয়গুলো আমাদের একটা চার্টের মাধ্যমে মনে রাখবো আমরা। এখানে ঘোষ অঘোষ। অঘোষ মানে কি? আমরা ঘোষ তো বলি, তাই না? ঘোষের কাজ কি? ঘোষ হচ্ছে যারা গরু পালন করে, এরকম এক ধরনের আছে সম্প্রদায়, তারা হচ্ছে ঘোষ সম্প্রদায় বলে তাদেরকে। হ্যাঁ, এখন এই ঘোষ সম্প্রদায় আর অঘোষ সম্প্রদায় কারা? ঘোষ সম্প্রদায় হলো যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না। অনুরণিত মানে কি? কাঁপে না। হ্যাঁ, যেমন ক খ গ ঘ চ ছ আমরা এটা বললাম, এখানে আমার স্বরধ্বনি বা কণ্ঠ, কণ্ঠ যেটাকে বলি আমরা, এটা অনুরণিত হয় নাই। মানে সেটা অতটা অনুরণিত মানে কি? নাড়াচাড়া করে নাই। সরাসরি আমি বলছি ক খ গ ঘ, এটা বলে ফেলছি। তাহলে এইগুলো হচ্ছে অঘোষ। অর্থাৎ তার, আর ঘোষ মানে কি? তার একটা আভিজাত্য আছে। তার মানে কি? তার সেটা অনুরণিত হবে, সেটা যখন বলবে, যখন বেরোবে, তখন সে একটু ভাবে বেরোবে, এক কথায় বলা যায়। উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হবে, অর্থাৎ কাঁপবে। সেইগুলো হচ্ছে ঘোষ। হ্যাঁ, অর্থাৎ ঘোষেরা যখন যাবে সে তখন সবাই কাঁপবে। যেমন ক, গ, ঘ, উ, এই জ, ঝ, এগুলো যখন আমরা বলি, তখন আমাদের স্বরতন্ত্রটা একটু অনুরণিত হয়, অর্থাৎ কাঁপে। এই জন্য এদের নাম বলছে ঘোষ বর্ণ। আর এটা কাঁপাকাঁপি নাই, এই জন্য এটা হচ্ছে অঘোষ বর্ণ। ঠিক আছে? গলার ভিতর থেকে, মানে অঘোষটা হচ্ছে গলার উপর থেকে উচ্চারিত হয়, আর ঘোষটা হচ্ছে গলার ভিতর থেকে হ্যাঁ, কণ্ঠনালী ঘোষ থেকে নাড়া অর্থাৎ দিয়ে ভিতর যেগুলো থেকে যেটা উচ্চারিত হয়, হয়। যখন ভিতর থেকে বেরোয় তখনই তো হ্যাঁ। স্বরতন্ত্র অনুরণিত হয় আর কি। ঠিক আছে? হুম। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এরপরে যেটা আছে, এইগুলাকে আবার অল্প প্রাণ মহাপ্রাণ বলে। অল্প প্রাণ মানে কি? মানে অল্প মানে চাপ নাই অতটা, স্বল্পতা, বাতাস কম বেরোয়। হ্যাঁ, যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা, এই জন্য তার নাম হচ্ছে অল্প প্রাণ। অল্পই বাতাস বেরিয়ে যাবে। ক, খ, হ্যাঁ, মানে ক, এই যে বললাম আমরা খ না, কিন্তু আমরা ক বলি, এবার খ বলার সময় খ মানে একটু বেশি বলতে হবে, খ। আবার গ, এটা বলার সময় না, কিন্তু ঘ, ঘ যখন একটু বলবো তখন আবার বাতাসটা একটু বেশি বেরোয়, অর্থাৎ বাতাসে চাপের আধিক্য থাকে। এই যে জন্য আধিক্য বেশি, এই জন্য মহাপ্রাণ। আর এটা যেহেতু চাপ টাপ নাই, এই জন্য অল্প প্রাণ। হ্যাঁ, এটা যেহেতু কোনো কাপাকাপি নাই, হ্যাঁ, এই জন্য এটার নাম হচ্ছে অঘোষ। আর এটা কাপাকাপি আছে বা ভিতর থেকে বেরোয়, এই জন্য এটার নাম হচ্ছে ঘোষ। এখন এটা যদি চার্টটা দেখি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। মানে মনে রাখার জন্য একটা চার্ট আছে, সেই চার্টটা দেখবো। তার আগে আমরা আরেকটা জিনিস আছে আমাদের, সেটা হচ্ছে ঊষ্মধ্বনি। ঊষ্মধ্বনি বলতে ব্যঞ্জনের, যে সকল ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরে কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয় এবং শীষ ধ্বনির সৃষ্টি করে, সেটাকে বলে ঊষ্মধ্বনি। এটা ঊষ্মধ্বনি কয়টা? এখানে 3টে আছে, 3টা সজে আছে আমাদের। অর্থাৎ একটাকে বলি আমরা কি তালুবস্য, একটা মূর্ধন্যস্ব, আর একটা হলো দন্তস্ব যেটাকে বলি আমরা। এই 3টা যে আমাদের আছে, এই 3টা আর একটা আছে এর সাথে। হ্যাঁ, আছে স্যার, একটা আছে। ঠিক আছে, এই 4টা, এই 4টা যখন আমরা বলি, এই 4টা ধ্বনিকে বলে ঊষ্মধ্বনি, বা শীষ ধ্বনিও বলা যায় এটাকে। অর্থাৎ স, তালুবস্য, মূর্ধন্যস্ব, দন্তস্ব, হ, এগুলো যখন বলতেছি আমরা, তখন মানে এটা কি, এটা মানে শীষ, শীষ এই টাইপের হয়। ঠিক আছে? আর এর মধ্যে আবার কিন্তু এই যে প্রথম যে 3টা বললাম, হ্যাঁ, এই 3টা হচ্ছে অঘোষ অল্প প্রাণ। অঘোষ অল্প প্রাণ, আর এ একটা মাত্র আছে, সে ঘোষ এবং মহাপ্রাণ। হটা, এটা হচ্ছে ঘোষ, হটা ঘোষ, এবং একই সাথে সাথে হ, মানে এটা বলতে গেলে একটু
বাতাসের চাপের আধিক্য বেশি হয়, এই কারণে এটা হচ্ছে মহাপ্রাণ। আচ্ছা, আর তিনটা বর্ণ আছে, সেটাকে বলি আমরা অন্তস্থ ধ্বনি, তাই না? অন্তস্থ ধ্বনি বলি। এই যে স্পর্শ এবং উষ্ম ধ্বনির মাঝখানে যেটা থাকে, যেমন জ, র, ল, ব, এই যে চারটা, এই চারটা এর এই পাশে থাকে মানে 25টা হলো, প্রথম কয়টা 25টা হলো স্পর্শ ধ্বনি, আর এই পাশে তিনটা স গেল বা হ গেল, এইগুলাকে বলে শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি। আর মাঝখানে কয়টা আছে অক্ষর? হ্যাঁ, এই চারটা অক্ষর আছে মাঝখান দিয়ে, এখানে মাঝের এই যে এটার নাম হচ্ছে অন্তস্থ ধ্বনি বলে। এই তিনটে অন্তস্থ ধ্বনি বলে, এটাকে অন্তস্থ ধ্বনি বলা হয়। এই বর্ণগুলোর নাম হলো অন্তস্থ বর্ণ। ধ্বনি মানে হচ্ছে যখন উচ্চারণ করি তখন হয় ধ্বনি, আর যখন লিখি তখন হয় বর্ণ। তাহলে একই সাথে সাথে এইটা অন্তস্থ ধ্বনি যখন উচ্চারণ করব, আর যখন লিখবো তখন হয়ে যাবে অন্তস্থ বর্ণ হয়ে যাবে। এবং এইটা কোথায় থাকে? মাঝখানে থাকে। কারণ আমরা জানছি কি, প্রথম 25টা কি স্পর্শ ধ্বনি, পরের কয়েকটা দেখলাম আমরা উষ্ম ধ্বনি, চারটা বা চারটা, হ্যাঁ, চারটা দেখলাম এখানে। আর এখানে মাঝখানে এই অক্ষরগুলোর মাঝখান দিয়ে এই কয়টা অক্ষর থাকে, এই জন্য এটা নাম দিয়েছি কি অন্তস্থ ধ্বনি। এখন আমরা যদি চারটা একসাথে দেখে ফেলি, তাহলে আমাদের একদম ক্লিয়ার হয়ে যাবে সবকিছু। আচ্ছা, আমরা বলছিলাম যে পাঁচটা কি বলে এটাকে, বর্গ না? ক, চ, ট, ত, প। এই যে ক, চ, ট, ত, প, এখানে প্রথমে হচ্ছে মানে জীব, এটা ধ্বনির মানে কোথার থেকে শুরু হয়? হ্যাঁ, মানে এটাকে ধ্বনিটা হবে জিহ্বামূলীয় বা কণ্ঠমূলীয় ধ্বনি, আর শুরুটা হয় কণ্ঠ থেকে। হ্যাঁ, কণ্ঠ মানে কি, যেখান থেকে কণ্ঠ মানে ভিতরের গলার ভিতরের একটা বিষয় থাকে, যেটা কণ্ঠ বলি আমরা, ভিতরকার একটা বিষয়। এবং ক, খ, গ, ঘ, এই যে পাঁচটা যে আছে আমাদের, এটা হচ্ছে ক বর্গীয়। তারপরে চ, ছ, জ, জ, এগুলো ট বর্গীয়। ট বর্গীয়টা যদি চ, ছ, জ, জ এগুলো তালু। হ্যাঁ, এই জন্য এটা নাম দিচ্ছে কি তালুব্য ধ্বনি। এই চারটা মনে রাখলে কিন্তু সব মনে থাকে। মূর্ধা, হ্যাঁ, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এই যে পাঁচটা, এই পাঁচটা এইগুলা যখন উচ্চারণ করি তখন মূর্ধাকে স্পর্শ করে, এই জন্য এটার নাম দিয়েছে কি মূর্ধন্য ধ্বনি। তারপর ত, থ, দ, এগুলো বলতে গেলে দাঁতটা লাগে, দন্ত বলে এটাকে, অর্থাৎ দাঁতটাকে টাচ করতে হয়। ত, থ, আপনি প্রত্যেকটা বলেন, দেখেন আপনার দাঁতে টাচ লাগবে, ঠিক আছে? এই জন্য এটার নাম দিয়েছে কি দন্ত ধ্বনি। আর প, প, ব, ব বলতে গেলে ঠোঁট, ঠোঁট, ওষ্ঠ এবং অধরা যেটাকে বললাম আমরা, সেই কাজ, সেইগুলা দুটো টাচ করে, এর নাম হচ্ছে ওষ্ঠধ্বনি। মানে ওষ্ঠ স্থান, মানে উচ্চারণের মূল শুরুটা হয় ওষ্ঠ থেকে, আর এটার নাম দিয়েছে ওষ্ঠধ্বনি। এখন এইটার মধ্যে কিছু আছে অল্প প্রাণ মহাপ্রাণ, এটা বোঝে কেমনে? এই যে এইগুলো হচ্ছে অল্প প্রাণ, অর্থাৎ এইগুলো বলতে গেলে বাতাসের চাপের আধিক্য নাই। হ্যাঁ, আর এই পরেরটা আছে আধিক্য, মহাপ্রাণ। হ্যাঁ, তাহলে এখানে আছে না, নাই, এখানে অল্প। আর এইগুলোর মধ্যে আছে, আছে বলতে কি বাতাসের চাপের আধিক্য মানে একটু বেশি সময় নেয়। হ্যাঁ, এই জন্য এটার নাম দিচ্ছে মহাপ্রাণ। তাহলে আমরা যদি বলি, এখানে যদি দেখি এক, হ্যাঁ, আর তারপরে যদি লিখি দুই, তারপরে যদি লিখি তিন, তারপরে যদি লিখি চার, তারপরে যদি লিখি পাঁচ, হ্যাঁ, তাহলে এক এবং দুই তার মানে কি 12। প্রথম দুইটা, এটা হচ্ছে 12। তাহলে 12 যেটা আছে, এই দুইটা হচ্ছে অঘোষ। হ্যাঁ, 12 হচ্ছে অঘোষ। আর 345 এইটা হচ্ছে ঘোষ। ঠিক আছে, 345 অর্থাৎ এই 345 যারা যারা আছে সব হচ্ছে ঘোষ। হ্যাঁ, এর মধ্যে আবার অল্প প্রাণ মহাপ্রাণ মানে কি, সেটা আবার কিভাবে মনে রাখবো আমরা? অর্থাৎ 1, 2, 3, এর 4, 5 বর্গের আর প্রথম থাকবে আর তৃতীয় 1, 3, ধ্বনি 1, 3, মানে 1 অল্প আর প্রাণ 3, আর 2 দ্বিতীয় আর আর 5। চতুর্থ মহাপ্রাণ। হ্যাঁ, 1, 3, 2, 4 এইগুলো হচ্ছে 1 আর 3 হচ্ছে অল্প। হ্যাঁ, আর 2 আর 4 হচ্ছে মহাপ্রাণ। আর লাস্টের যে কটা থাকে, যে লাস্টের এগুলো যে নাম হচ্ছে নাসিক্য বর্ণ, অর্থাৎ উ, ইয়, মূর্ধন্য, দন্তন্য আর ম, এই পাঁচটা বলতে গেলে সবসময় নাক দিয়ে বাতাস বের হয়, এই জন্য এটার নাম হচ্ছে নাসিক্য বর্ণ বা অনুনাসিক বর্ণ, এগুলোকে বলা হয়ে থাকে। তাহলে এই চারটা মনে রাখতে পারলে আপনার অনেক কিছু কিন্তু কভার করে। ঠিক একই জিনিস আর এক ভাবে আমরা মনে রাখি। হ্যাঁ, সেটা হলো হাত দিয়ে মনে রাখা যায়। হাত দিয়ে, হাতের এখানে দেখেন কচটতপ, অর্থাৎ বর্গগুলো এখানে লেখছে। হ্যাঁ, কচটতপ,
খ ছ মানে এর পরেরটা যেটা এটা, তারপরে এগুলা। এভাবে যদি আবার বলি ক খ গ ঘ উ, 5টা গেল। আবার মাঝখান দিয়ে চ ছ জ ঝ নিয়, 5টা গেল। তারপরে ট ঠ ড ঢ মূর্ধন্য, এটা গেল। তারপর ত থ, এইভাবে লিখছে আর কি, ঠিক আছে। এই প্রত্যেকটা লিখছে, এগুলো হাত দিয়ে মনে রাখতে সোজা বেশি। এখন প্রথম যে ক বর্গ সেটা ছিল কণ্ঠ, চটা ছিল তালুব্য, তারপরে ছিল মূর্ধন্য, তারপরে দন্ত এবং ওষ্ঠ। এই 5টা এখানে নাম দিয়েছে। আর আমরা কি শিখছিলাম? প্রথমটা হচ্ছে 1, 2, 3, 4 এবং 5, তাই না? তাহলে 1 এবং 3 এটা হচ্ছে অল্প, 2 আর 4 মহাপ্রাণ। আবার বলছিলাম 12 মানে 1, 2 এই হচ্ছে অঘোষ, আর 3, 4, 5 এগুলো হলো ঘোষ, তাই তো। আর ঘোষের মধ্যে লাস্টে যেটা আছে এটার নাম ছিল নাসিক্য বর্ণ। এটা হাত দিয়ে আমরা সহজে মনে রাখা যায়, হাতের এই 4টার মতো করে কল্পনায় আপনি এই জিনিসগুলা মনে রাখতে পারেন। আচ্ছা, এই ছিল আমাদের আলোচনা। এখন আমরা উম, মানে কিছু প্রশ্ন আসে যেগুলো সবসময় আমাদের এখানে আসে, এরকম কিছু আমরা যদি একটু দেখি। আহ ভারতীয় সব লিপির উৎপত্তি হয়েছে মূলত প্রাচীন ভারতের প্রচলিত চিত্রলিপি থেকে। হ্যাঁ, ভারতীয় লিপির রূপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ব্রাহ্ম লিপি, হ্যাঁ, বা খরষ্টি লিপি, তাই না? অষ্টাদশ শতাব্দীতে ব্রাহ্ম লিপির রূপ ধারণ করে 3টা, একটা পশ্চিম ভারতীয় লিপি, মধ্য ভারতীয় লিপি, আর হচ্ছে পূর্ব ভারতীয় লিপি। বাংলা লিপির উৎপত্তি হচ্ছে কোথার থেকে? ব্রাহ্মী লিপি থেকে, না? আচ্ছা, বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। স্যার এখানে ডক্টর ব্রাহ্মী হবে না? ব্রাহ্মী লিপি স্যার। ব্রাহ্মী ব্রাহ্মী হবে লিপি। উচ্চারণটা, ব্রাহ্মী। ও, হ্যাঁ ব্রাহ্মণ থেকে যেটা আছে ব্রাহ্মী, হ্যাঁ উচ্চারণটা হ্যাঁ, হচ্ছে ব্রাহ্মী ব্রাহ্মী লিপি। লিপি। তাহলে বাংলা লিপির উৎপত্তি হচ্ছে ব্রাহ্মী লিপি থেকে। আর বাংলা উৎপত্তি আর উৎস একই একই থেকে আসছে, ব্রাহ্মী লিপি থেকে আসছে যেটা। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা লিপির উৎপত্তি হয়েছে কত বাংলা লিপি। শতকে? 10ম শতাব্দীতে। এটা হয়েছে বাংলাটার শুরুটা হয়েছে 10ম শতাব্দীতে। আর শহীদুল্লাহর মতে এটা হয়েছে 7ম শতাব্দীতে। এই এক একজনের এক একটা মত প্রকাশ করছে তারা আর কি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে 7ম, আর সুনীতি কুমার বলছে 10ম। আর বাংলা লিপি নানা পরিবর্তনের মাধ্যমে অগ্রসর হয়ে 1800 শতকের আহ এটা হয়েছে আর কি, ঠিক আছে। 18 শতকের শতাব্দীর পূর্ব পূর্ব পর্যন্ত। পর্যন্ত অনেক পরিবর্তন হয়েছে আর কি। মানে এই সময় অনেক অগ্রসর হয়েছে, পরিবর্তনের মাধ্যম দিয়ে সে অনেক আগাইছে আর কি। আর বাংলা লিপির অক্ষর স্থিতি লাভ করছিল 18 শতকে। এটা হয়েছিল শ্রীরামপুর মিশনের মুদ্রণ যন্ত্র স্থাপনের মাধ্যমে। কোথায় হয়েছিল এটা? শ্রীরামপুর, এটা ভারতের একটা জায়গা মনে হয়। সেইখানে মুদ্রণ যন্ত্র, প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করা হয়। এটা 18 শতকে। কোথায়? শ্রীরামপুর এটা। আর ব্রাহ্ম লিপি, বাংলা লিপি বা বর্ণ বা অক্ষরের আধুনিক রূপদাতা হয়েছে কিনা? পঞ্চানন কর্মকার। এটা পরীক্ষা আসতে পারে। আধুনিক লিপির রূপকার কেরা? আধুনিক যে আমরা যে অক্ষর, এখন যে অক্ষর যেগুলো যেগুলো আমরা লিখি, এই আধুনিক অক্ষর বা বর্ণের রূপকার হচ্ছে পঞ্চানন কর্মকার। আচ্ছা, এরপরে আমাদের যেটা ছিল এইটা হচ্ছে যে, যেটা আমরা ইতিমধ্যে পড়িয়ে ফেলছি, তারপরে কাজে লাগে কিন্তু। বর্ণমালার মধ্যে মোট হচ্ছে অক্ষর আমাদের কয়টা? 50টা, না? এই 50টা বর্ণ, এর মধ্যে 39টা হলো ব্যঞ্জন বর্ণ, 21টা হচ্ছে স্বরবর্ণ। এইগুলো আবার 3 ধরনের হয়: মাত্রাহীন, অর্ধমাত্রা, আর পূর্ণমাত্রা যাকে বলে, না? আর মাত্রাহীন। এখন 11টার মধ্যে, মানে স্বরবর্ণ যে 11টা আছে তার মধ্যে 6টা হলো পূর্ণমাত্রা। হ্যাঁ, অ, আ, ই, উ, উ, ও, এই এই 6টা। আর একটা আছে অর্ধমাত্রা, রি কার যেটা। আর মাত্রাহীনে ছিল 4টা, এ, ওই, ও। এগুলো পরীক্ষা আছে, কয়টা মাত্রাহীন কয়টা কি অমুক তমুক, এগুলো পরীক্ষা আছে। আচ্ছা, এরপরে যেটা আছে ব্যঞ্জন বর্ণের মধ্যে 26টা হলো পূর্ণমাত্রার, আর 7টা আছে অর্ধমাত্রার, আর 6টা আছে মাত্রাহীন। মাত্রাহীন বা মাত্রাবিহীন যাই বলি না কেন আমরা। তাহলে 6 আর কত 26 হলো 32টা এখানে। এই 32টা হলো পূর্ণমাত্রা, সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে। আর অর্ধমাত্রা হলো 8টা টোটাল। এর মধ্যে একটা হচ্ছে স্বরবর্ণ, আর 7টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, এই 8টা। আর মাত্রা নাই হলো 4টার নাই স্বরবর্ণের, 6টার নাই হলো ব্যঞ্জন বর্ণের, মোট 10টার হলো মাত্রা নাই। তাহলে মাত্রা বিহীন বর্ণ 10টা, অর্ধমাত্রার 8টা, পূর্ণমাত্রা হচ্ছে 32টা। মোট স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে হলে 39টা, মানে 50টা, সব মিলে আর কি।
আচ্ছা, বাংলা ভাষার প্রথম অভিধান কে করে? প্রথম অভিধান বাংলা ভাষায় যে বেরোয়ছিল সেটার সংকলন করছিল রামচন্দ্র বিদ্যা বাগীশ। ঠিক আছে, এই একটা পয়েন্ট। আর ধ্বনিতত্ত্ব শব্দতত্ত্বে বাক্যে যথাযথভাবে ব্যবহার করার বিধানের নামই হলো রসতত্ত্ব। এটার নাম দিয়েছি কি? রসতত্ত্ব। তাহলে রসতত্ত্বের মধ্যে কি থাকে? ধ্বনিতত্ত্ব আর শব্দতত্ত্ব, এই দুইটা মিলে মূলত হয় রসতত্ত্ব। আচ্ছা, এরপরে কি আছে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলে বর্ণ, যেগুলো আমরা পড়ে ফেলছি ইতিমধ্যেই। বর্ণ বলা হয়। শব্দের ক্ষুদ্রতম একক কি? বর্ণ। এটা প্রশ্ন আছে, শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ। আর বর্ণের সমষ্টিকে বলে বর্ণমালা। আর ভাষায় লিখিত প্রথম বর্ণমালা হচ্ছে বঙ্গলিপি। যে বর্ণমালা বাংলা ভাষায় লিখিত হয় তাকে বলে বঙ্গলিপি। যে স্বল্পতম আয়াসে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর। অক্ষর আর বর্ণ কি এক? না, অক্ষর আর বর্ণ কিন্তু এক না। অক্ষর হচ্ছে আমরা স্বল্পতম সময় যতটুকু উচ্চারিত হয় সেটা হচ্ছে অক্ষর। যেমন বন, বন শব্দটির দুইটি বর্ণ আছে, ব আর ন, কিন্তু অক্ষর আছে কয়টা? একটা। কারণ বনটা কেন একটা অক্ষর হলো কেন? এখানে বন একবার বলছি আমি, হ্যাঁ, কিন্তু এখানে দুইটা বর্ণ নিয়ে হয়েছে, কিন্তু অক্ষর হচ্ছে এখানে একটা। এইরকম কিন্তু আসে, যেমন বিশ্ববিদ্যালয়ে লিখতে কয়টি অক্ষর, বা অমুক লিখতে কয়টা অক্ষর, এরকম কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এরপরে আর যেটা আছে, শব্দের ক্ষুদ্রতম একক না স্যার, ধ্বনি পড়ছিলাম। হ্যাঁ, শব্দের, ক্ষুদ্রতম একক না স্যার, ধ্বনি পড়লাম। হ্যাঁ, ধ্বনি হচ্ছে বর্ণের উচ্চারিত রূপ। এখানে যেটা আমরা দেখলাম, এই যে বন মানে বন, বনটা অক্ষর, অক্ষরটা কি? অক্ষরটা হচ্ছে যে স্বল্পতম আয়াসে শব্দের যতটুকু অংশ উচ্চারিত হয় মানে একবারে, সেইটাই হচ্ছে একটা অক্ষর ধরা হয়। এখন বন তো একবারই বলছি, এই জন্য এখানে একটাই অক্ষর আছে, কিন্তু এটার মধ্যে বর্ণ আছে দুইটা। বন, বহ একটা বর্ণ, আর ন একটা বর্ণ। বর্ণ, অক্ষর আর ধ্বনি এগুলো সম্পূর্ণ আলাদা। ধ্বনি, ধ্বনির সাথে কোনো ইয়ে নাই। ধ্বনি হচ্ছে উচ্চারণের জন্য, উচ্চারণ জনিত একটা বিষয়। এখন উচ্চারণ, উচ্চারণ আমি যতটুকু মানে বলবো সেটা হচ্ছে ধ্বনি, আর লেখা হচ্ছে অক্ষর বা বর্ণ লেখা। এখন এখানে না, লেখাটাও তো উচ্চারিত রূপ বলছে এখানে, যতটুকু উচ্চারিত হয় সেটা হচ্ছে অক্ষর। তাহলে এখন অক্ষর আর ধ্বনি কি এক? স্যার না, আমরা বলছিলাম শব্দের ক্ষুদ্রতম একককে বলা হয় বর্ণ। হ্যাঁ উপরের এই যে, স্যার হ্যাঁ, হ্যাঁ এই যে এটা, পড়েছিলাম শব্দের ক্ষুদ্রতম একককে বলা হয় ধ্বনি। গতকালকে মনে হয় এই প্রশ্নটা ছিল স্যার আপনার পোল প্রশ্নে। হ্যাঁ, শব্দের ক্ষুদ্রতম এককে বলা হয় ধ্বনি, তখন আমরা সবাই ধ্বনি টিক দিয়েছিলাম মনে হয়। আর এটা ধ্বনিই তো পড়ছি সবসময় আগে থেকে ধ্বনি পড়ছি। শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি। জি স্যার। তো এখানে তো লেখা আমি শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখবো এটা, ঠিক আছে। জি জি স্যার। স্যার, ধ্বনির লিখিত রূপ হলো বর্ণ স্যার। হ্যাঁ, ধ্বনির লিখিত, তো এই সংজ্ঞাটা কি এখানে ভুল? মানে এখানে যেটা লেখছে শব্দের ক্ষুদ্রতম একক হলো বর্ণ। আচ্ছা, এখানে স্যার কিন্তু বর্ণ, ধ্বনি, জি স্যার, অক্ষর। এখানে ধ্বনি হওয়ার কথা স্যার। জি স্যার, আচ্ছা, আর অনেক জায়গায় যদি ধ্বনি অপশনে না থাকে তখন মনে হয় বর্ণ অপশনে থাকলে বর্ণটা দেওয়া যাবে মনে হয়। দেওয়া যায়, সেরকম হতে পারে। আচ্ছা, এটা তাহলে আমরা একটু দেখতে হবে, দেখি দেখেন আপনারা। স্যার হ্যাঁ আমাদের বলেন। যে এমসিকিউ দিচ্ছেন না স্যার, ওখানে 47 নম্বর প্রশ্নে আছে যে শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি, দিচ্ছেন আপনারা উত্তর। আচ্ছা, আমাদের যে এমসিকিউ প্রশ্ন দিচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ, ওখানে 47 নং 47 নম্বর প্রশ্নের প্রশ্নে মধ্যে, এটা আছে। আচ্ছা ঠিক আছে, এটা হ্যাঁ ভুলও এটা হতে আছে পারে, স্যার। কোনো হয়তো মানে লিখতে গিয়ে ভুল হতে পারে এরকম, হয়তো বইতেও তো, বই কোনো একটা বই থেকে তো নেওয়া হয়েছে এটা, সেখানে হয়তো ভুল থাকতে পারে। বইয়ের ধ্বনিও লেখা ছিল এখন স্যার। ধ্বনি হবে না বর্ণ হবে স্যার? না, ওখানে এটা দেখতে হবে, স্যার বললাম এটা তো। কি স্যার এটা কি ভাষার ক্ষুদ্রতম একটা ধ্বনি বলে? না, এখানে যেটা লেখা আছে এখানে, যে শব্দের ক্ষুদ্রতম একক হলো শব্দের বর্ণ। ক্ষুদ্রতম একক। মানে একটা আমরা শব্দ স্যার, লিখলাম, প্রশ্নটা একটু খটকা। সেটা হলো যে ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। এখন শব্দের ক্ষুদ্রতম একক, এটা একটু মানে আসলে খটকা লাগতেছে আর কি। আমরা স্যার এখানে ভুল আছে, ভাষার শব্দের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম একক হলো একক হচ্ছে ধ্বনি। ধ্বনি স্যার, ধ্বনি। ধ্বনি। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি, এই কথাটা শিওর, মানে এটা কোনো ভুল নাই। জি স্যার। হ্যাঁ, ভাষার এটাও ক্ষুদ্রতম হবে একক হচ্ছে ধ্বনি, শব্দের ক্ষুদ্রতম এটাই কোনো ভুল একক নাই, এটা ধ্বনি। শতভাগ সত্য।
আর শব্দের ক্ষুদ্রতম একক বর্ণ, আমার মনে হয় এটাও ঠিক আছে, আমার মনে হচ্ছে যেটা, জি কারণ স্যার, একটা এটা এটা মনে হচ্ছে স্যার, শব্দের ক্ষুদ্রতম না স্যার, বর্ণ, বর্ণ এটাও ঠিক হবে আছে না, বলে। বর্ণ হবে না, ধ্বনি হবে। আপনি সে সার্চ দিয়ে দেখেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা আপনারা দেখেন বা আমিও দেখবো না পরে, ঠিক আছে। আমরা একটু সামনে যাই, আমার আর কত দূর আছে, শেষ হয় না। আচ্ছা শেষ হয়ে গেছে, আর আমাদের 3টে স্লাইড আছে, ঠিক আছে। তারপর আমরা পরীক্ষায় চলে যাব, পরীক্ষা বের পর আপনাদের। আচ্ছা একটি একটি শব্দে যতগুলো স্বর থাকবে ততগুলোই অক্ষর থাকবে, অর্থাৎ যতগুলো সিলেবল যেটাকে আমরা বলি ইংরেজিতে থাকবে, ততটা অক্ষর থাকবে। যেমন বন্ধন শব্দের অক্ষর বিন্যাস করলে বন্ধন, হ্যাঁ এখানে দুইটা অক্ষর বিন্যাস করলে এটা দুইটা হয়, বন্ধন। অক্ষর উচ্চারণের কাল পরিমাণকে বলা হয় মাত্রা, অক্ষর উচ্চারণে যতটুকু সময় লাগে সেটাকে বলে মাত্রা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর এটা তো জানছি আমরা। বাংলা বর্ণমালায় ফলা 6টা, আর কার মানে কার কার কয়টা, 10টা। ফলা কি কি ফলা, ল ফলা, ব ফলা, ন ফলা, ম ফলা, জ ফলা, র ফলা। আর কার তো 10টা, এটা তো আমরা জানি। একটি স্বরবর্ণের কোনো কারচিহ্ন নেই, হ্যাঁ, যে স্বরবর্ণে কোনো কারচিহ্ন থাকে না তাকে বলে কি নীলিন বর্ণ, হ্যাঁ নীলিন বর্ণ বলে তাকে। এবং এরকম একটা নীলিন বর্ণ হচ্ছে অ, কারণ ওর মধ্যে কোনো কারচিহ্ন আছে, এটা আকারও নাই, রসিকারও নাই, কিছুই নাই। এইটাকে বলে নীলিন বর্ণ বলে, এটাকে অটাকে বলে কি নীলিন বর্ণ, মানে কি যার মধ্যে কোনো কারচিহ্ন থাকে না, সেটাকে বলে নীল বর্ণ। ও নীলিন বর্ণ না। আর 50টা বর্ণ রয়েছে, এটা তোমরা জানি। স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ রয়েছে, এটা জানি। ক থেকে ম পর্যন্ত 25টি স্পর্শধ্বনি, আচ্ছা এটা আমরা জানি। আর বর্ণ সংখ্যা 5টি, বর্গ সংখ্যা বর্গ হচ্ছে 5টা, মানে 5টা বর্গ যেটাকে বলি আমরা। প্রত্যেকটা বর্গের 5টা করে ধ্বনি আছে বা বর্ণ আছে, মানে ধ্বনি আর বর্ণ তো একই, 5টা অক্ষর আছে না, লেখলে সেটা হলো বর্ণ আর বললে সেটা হলো ধ্বনি। যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ থাকে 2টা, যেটা আমরা বলছিলাম, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ঔ। এটার মধ্যে কি আছে, অ আর রসি, আর এটা আছে আহ, আ আর রসি, ঔ মানে এটা ঔকার আছে, আর এটা আছে রস্যিকার অর সাথে, হ্যাঁ অর সাথে রস্যিকার আর অর সাথে ঔকার। এই দুইটাকে বলে স্বরজ্ঞাপক বর্ণ, হ্যাঁ বা দ্বিস্বর বলে বা যৌগিক স্বর বলে। আচ্ছা আমাদের আর একটা স্লাইড আছে। এখন ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা ফলা, এটা তো জানছি। আর নিচের কোনটি বাকযন্ত্র, এগুলো সবই বাকযন্ত্র। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টা, 7টা। এটা কি হয় ম, এটা কি, এটা একটা হলো এইরকম, এইরকম থাকলে এটাকে বলে হয় ম, যেমন ব্রাহ্মণ লিখতে এটা লাগে যে। এইটার মধ্যে কোন কোন অক্ষর আছে, হ আর হচ্ছে ম, ঠিক আছে। হ আর ম, এটা পরীক্ষা আসে অনেক সময়, জি স্যার। হয় ম লিখতে। হ্যাঁ এটার মধ্যে আছে হ আর হচ্ছে ম, ন হয় ম। আর একটা আছে যে ক্ষিয়, ক্ষিয় ক্ষিয় মানে ক্ষিয় খ যেটাকে আর বলি, মূর্ধন্য ষ, এইটার মধ্যে আবার হচ্ছে ক আর স, মধ্যে মধ্যন্য ষ যেটাকে বলি আমরা। হ্যাঁ মূর্ধন্য ষ। তাহলে এইটা এগুলো মানে হয় ম বলে এটাকে না, আর এটা বলে ক্ষিয় খ বলে এটাকে। আচ্ছা এখানে এরপরে কি আছে, বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি, দ্বিতীয় চতুর্থ ধ্বনি, দ্বিতীয় বংশ 2 আর 4 যেটাকে বলে, 2 আর 4 কি মহাপ্রাণ, আর 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ না। আচ্ছা বিজ্ঞানের যুক্ত বর্ণ কি, মানে এই যে এইটার মধ্যে কি কি অক্ষর জ আছে, জ ইয়। কি এটা। বন্ধন শব্দের অক্ষর বিন্যাস কোনটা, ধন 2টা, এটা হবে। ভাষার মূল উপাদান বা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। এইটাতে ঠিক আছে, এখন এসে এইটাতে ঠিক আছে। এখন এসে প্রশ্নের এটা ঠিক আছে। যে আচ্ছা ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি ভাষার। আচ্ছা, আর কিয় কথা আমরা বললাম, এটা ঠিক আছে। শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে বর্ণ, আর ভাষার আচ্ছা শব্দের ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি। আর তাড়নজনিত ধ্বনি আছে 2টা, মানে ওইটা বলতে গেলে বা অনুরণিত বলে এটাকে, একটা হলো ডয় শূন্য র আর একটা হলো ঢয় শূন্য র, ঠিক আছে। এই 2টা যখন আমরা বলি তখন এই 2টাকে বলে তাড়নজনিত,
ঝনঝন তাড়নজনিত শব্দ ধ্বনি করে। বলে এটাকে। অর্থাৎ ডয় শূন্য র এবং ঢয় শূন্য র, এটা বলতে গেলে মানে ভিতর থেকে একটা অনুরণিত হয় এগুলা, বা তাড়না এক ধরনের থাকে, এই জন্য এদের নাম দিয়েছে কি তাড়নজনিত। কোনটি কণ্ঠধ্বনি নয়? হ্যাঁ, এখানে প, প তো আর ইয়ে থেকে আসে না, মানে কণ্ঠ থেকে কণ্ঠ আসে। স ঠোঁট থেকে ধ্বনিটির আসে। পরিচয় কোনটি? যেমন উষ্ম ধ্বনি, মানে এই শটা কোন ধ্বনির মধ্যে পড়বে? তিনটা সই পড়বে কি? তিনটা স্বর উষ্ম উষ্ম বা ধ্বনির শিস, মধ্যে। উষ্ম বা হুম, শিসের মধ্যে পড়বে, ঠিক আছে। হুম। আর নাসিক্য হবে কি? ম, ম মানে ইয়, তারপরে পাঁচটা ছিল না, ও ইয় ম, এগুলো হচ্ছে নাসিক্য, নাক। আর দুইটি অঘোষ ধ্বনি হচ্ছে চ চ এবং এ বাংলায় নাসিক্য ধ্বনি কয়টা? 5টা। আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অনেকগুলো জিনিস শিখলাম। এখন আমরা যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলোর থেকে আপনাদের কিছু আমরা পোল কোশ্চেন দিব এখন, ঠিক আছে। ইন্নানিল্লাহ। মানে আপনারা এখানে উত্তর করবেন সেগুলো। এখানে বসে যেতে পারবেন না? এখানে কোন আছে এখন? আমি না ম্যাডাম, আর হাফিজা ম্যাডাম দিক। আচ্ছা, আপনারা দেখেন কি করছেন? একটা কোশ্চেন গেছে আপনাদের কাছে, দেখেন। জি আসছে স্যার। আমি না ভালো আছেন তো? হ্যাঁ রোল তো ভালো আছে। আছে আলহামদুলিল্লাহ। নিচের কোন বানানটি শুদ্ধ?